আরহাম বেশ কিছুক্ষণ ধরে এখানে বসে আছে। এখন পর্যন্ত কারোর দেখা পায়নি। সময় কাটানোর জন্য একটা পত্রিকা টেনে নিল। ফ্রন্ট পেজের নিউজগুলোর হেডলাইনে চোখ বুলিয়ে পাতা উল্টাতে যাবে, তখনই এক ভদ্রমহিলা প্রবেশ করলেন। আরহাম পত্রিকা সরিয়ে রেখে সালাম দিল। ভদ্রমহিলা গম্ভীর মুখে সালাম নিলেন। আরহাম বুঝতে পারল এটাই তাহলে ওর শাশুড়ি। বিয়ের দিন এক ঝলক দেখেছিল, তেমন ভালো করে মনে নেই। মনে না থাকারই কথা, যেখানে ওর বিয়েটাই ছিল একটা অদ্ভুত ঘটনা। আরহাম তার বাবার অতি আগ্রহে আক্কিজ ভাবার কিংবা নিজের মতামত প্রকাশ করার কোনো সুযোগই সেদিন পায়নি। বাবা এসে বলেছিলেন, মেয়েটা ঢাকায় পড়তে চলে যাচ্ছে, খালার বাড়িতেই থেকে পড়বে। দিনকাল ভালো না বুঝলি। এইদিকে আমার শরীরটাও এই ভালো এই মন্দ। নিয়াজের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি, আফিয়ান যাবার আগে তোদের আকটটা করিয়ে দেব। তুই কি বলিস? আরহাম কিছু বলার আগেই দেখলো বাবা মোবাইলে ব্যস্ত হয়ে পড়েছে। ওকে প্রশ্ন করাটা ছিল অনর্থক, কারণ উত্তর দেওয়ার কোনো সুযোগই যেখানে নেই। মনে হলো কথাটা আরহামকে জানানোর জন্যই বাবা বলেছেন, মতামত জানতে চেয়ে বলেননি। আরহাম কখনো বাবা মার সাথে তর্ক করেনি, করাটা অন্যায় জেনে বড় হয়েছে, তাই সেভাবেই চলে অভ্যস্ত সে। সেদিন রাত্রে আরহামের বাবা আর নিয়াজ আঙ্কেলের যৌথ ষড়যন্ত্রে আরহাম আর আফরিন পরস্পর বাধা পড়েছিল বিবাহ নামক এক লিখিত চুক্তিতে। বিয়ের পরপর আফরিন নামের মেয়েটি যে তার বউ হয়ে গিয়েছে, এটা বুঝতে যতক্ষণ সময় লেগেছিল তার চেয়েও কম সময়ের মধ্যে আফরিন ঢাকা চলে এসেছিল। দুজনের তেমন কোনো কথাই হয়নি। আফরিন তো পুরোটা সময় মুখ নিচু করে বসেছিল আর চোখ মুছছিল। আরহাম কেসে দু একটা কথাগুলোকে হালকা করার চেষ্টা করেছিল, কিন্তু সুবিধা করতে পারেনি। মিনিট 15 বাদেই আফরিনের মামি এসে টান মেরে ওকে নিয়ে গিয়েছিল। সেই প্রথম আর সেই শেষ দেখা। ওদের বিয়ের কিছুদিন পরপরই ঘটল এক ট্র্যাজেডি। আফরিনের বাবা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন। আফরিনের বাসা থেকে সরাসরি জানানো না হলেও ভাইয়া থ্রুতে খবরটা জেনে সেই রাত্রেই বাবাকে নিয়ে আরহাম ঢাকা ছুটেছিল, কিন্তু তাতে লাভ হয়নি। এসে নিয়াজ আঙ্কেলকে শেষ বিদায় জানাতে কবরস্থান পর্যন্ত যেতে হয়েছে। কবরস্থান থেকে ফিরে এসে আরহামের বাবা আফরিনের মা এবং মামা খালাদের সাথে বিয়ে নিয়ে কিছু কথা তোলার চেষ্টা করলেও তাদের দিক থেকে কোনো সাই না পেয়ে নীরবে সিলেট ফিরে এসেছিলেন ছেলেকে নিয়ে। সেদিন থেকে বাবা নিজেই অনেকটা মুচড়ে পড়েছেন। গত 2 মাস তিনি একা নিজের মনে যুদ্ধ করে ক্লান্ত হয়ে অবশেষে আজ ওকে ডেকে অনুরোধ করলেন, আফিয়ানকে সাথে করে নিয়ে আয়, তোদের দুজনকে একসাথে একটু দেখি। নিয়াজের প্রবল ইচ্ছাতেই বিয়েটা হয়েছিল, এখনও বেঁচে নেই। তোদের সংসার আমি থাকতে থাকতে না বসালে আর বসবে কিনা আল্লাহ জানে। তুই ঢাকায় যা, আপাকে আমার সালাম জানিয়ে শারীরিক অবস্থার কথা বলে আফিয়ানকে নিয়ে আয়। মৃত্যু পথযাত্রী বাবার অনুরোধ রাখতেই আরহামের আজ ঢাকায় আসা। আফরিনদের বাসায় এসে প্রায় 1 ঘন্টা ধরে ড্রয়িং রুমে বসে আছে, অথচ কারোর দেখা নেই। পত্রিকা হাতে নিতেই এইমাত্র আফরিনের মা এসে ঢুকলেন। আরহাম সালাম দিয়ে পত্রিকা সরিয়ে রাখলো। আফরিনের মা সুক্ত মুখে কুশলাদি জানতে চাইলেন। আরহাম সব জানিয়ে বাবার ইচ্ছের কথাটাও জানালো। আফরিনের মা যেন ফাপড়ে পড়ে গেলেন। আমতা আমতা করে যা বললেন তার সারমর্ম উদ্ধার করতে আরহামের বেশি বুদ্ধি খরচ করতে হলো না। আরহামের শাশুড়ির বক্তব্য সংক্ষেপে যা বোঝা গেল তা হলো, আফরিনের পরিবার বিয়ের সম্পর্কটা আর রাখতে চাচ্ছে না। আফরিনের বাবার জেদের কারণে বিয়েটা হয়েছিল, কিন্তু এতে আফরিনের মত নেই। আফরিনের মামা খালারাও আফরিনের পক্ষে একমত। আফরিন আরও পড়াশোনা করবে, চাকরি বাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। মোট কথা তারা ডিভোর্স চান। চুপচাপ আফরিনের মায়ের কথাগুলো শুনলো আরহাম। সব শুনে মৃদুক এসে বিনীতভাবে বলল, আমার বাবা ভীষণ অসুস্থ, তার ইচ্ছেতেই এখানে এসেছি। বাবা আফরিনকে তার পরিবারের একজন হিসেবে দেখতে চান, সে কারণেই আমি আফরিনকে নিতে এসেছি। কিন্তু আফরিন তো যেতে পারবে না, ওর ক্লাস আছে। তাছাড়া ওর মামাদের সাথে আলাপ না করে মেয়েকে আমি একা তোমার সাথে ছাড়তে পারি না। আফরিনের মা বললেন। আরহাম মাথা নাড়ল। আপনি স্বাচ্ছন্দ্যে তাদের সাথে আলাপ করুন।
তবে যদি অনুমতি দেন তো আফরিনের সাথে 2 মিনিট কথা বলতে পারি। আফরিনের মা উঠে ভিতরে গিয়ে আফরিনকে পাঠালেন। আরহাম ফোনে কথা বলছিল। কথা শেষ হওয়ার আগেই ওর সামনে ছিপছিপে একহারা গড়নের এক চতুর্বিংশা তনয়া এসে দাঁড়ালো। আরহাম মোবাইল রেখে পূর্ণ দৃষ্টিতে তাকালো। এটাই তাহলে আফরিন? গত কয়েক মাসে অনেক পরিবর্তন হয়েছে চেহারার, নাকি আরহামের দেখার ভুল? তবে মেয়েটি সেই রাত্রের মতো ফিসফিস করে কাঁদছে না। আজ তাকে যথেষ্ট সপ্রতিভ লাগছে মনে হলো, কারণ সে আরহামের ফোন আলাপ শেষ হতেই স্পষ্ট স্বরে বলল, বলুন কি বলবেন। আরহাম শক্ত স্বরে বলল, দেখুন, আমি বেশ বুঝতে পারছি আপনার সাথে আমার বিয়েটা আপনার জন্য একটা দুর্ঘটনার মতো হয়ে গেছে। আপনার বাবা বেঁচে থাকলে হয়তো পুরো ব্যাপারটা অন্যরকম হতো, কিন্তু তিনি বেঁচে নেই। এদিকে আমার বাবাও মৃত্যু পথযাত্রী। তিনি আপনাকে তার ঘরের বউ হিসেবে দেখতে চান বলেই আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আপনার কি ইচ্ছা? আরহামের সরল স্বীকারোক্তির সামনে আফরিন কিছুটা ভ্যাবাচেকা খেয়ে গেল। তারপরে নিজেকে সামনে নিয়ে বলল, আপনি তো নিজেই বুঝতে পারছেন যে বিয়েটা আমার জন্য দুর্ঘটনা, তাহলে আমাকে আবার বউ বানিয়ে বাবাকে এত দেখানোর খাইশ কেন? আরহামের জল শক্ত হয়ে এলো। সে শান্ত অথচ দৃঢ় স্বরে বলল, কথা বলতে পারাটাই যদি একটা বাহাদুরি হতো, তাহলে পাগলেরা হতো পৃথিবীর সবচেয়ে বড় বাহাদুর। আপনার এই প্রশ্নের একটা জুৎসই উত্তর আমার কাছে আছে, কিন্তু সেটা দিতে আমার রুচিতে বাধছে। কথা বলতে সমস্যা নেই, তবে প্রকাশভঙ্গিটা মার্জিত হলে কারো কিছু বলার থাকে না। আমি শুধু এটুকু বলতে চাই যে আপনার বাবার ইচ্ছেতেই বিয়েটা হয়েছিল, এবং তা আপনার পূর্ণ সম্মতিতে। তাহলে আজ আপনার বাবার ঘটানোর দুর্ঘটনার খেসারত দিতে আমার বাবা সাফার করবে কেন? আরহামের কণ্ঠের দৃঢ়তা। আফরিন তাৎক্ষণিকভাবে কোনো উত্তর খুঁজে পেল না বলার জন্য। একটু পরে বলে গোয়ারের মতো উঠল, আমি আপনার সাথে যেতে পারবো না, এই বিয়ে আমি মানি না। আরহামের মাথা নাড়ল। আপনার পক্ষে এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি যেটা বলতে এসেছি সেটা দয়া করে শুনুন। আপনি যেমন আপনার বাবার জীবদ্দশায় কথাটা বলতে পারেননি, আজ বাবার অনুপস্থিতিতে সপর্দে বলছেন, তেমনি আমিও আমার বাবার মনে কষ্ট দিতে পারবো না। একটা অনুরোধ করতে চাই, যদি পারেন তো রাখবেন। সেটা হলো, দিন 7 জন্য আমার সাথে চলুন। আমার বাবা আপনাকে আমাদের পরিবারের একজন হিসেবে দেখুক, তারপর আপনার কলেজের কথা বলে আমি আপনাকে ঢাকায় দিয়ে যাব। কিন্তু ডিভোর্স তাহলে কিভাবে হবে? আপনার বাবার প্রত্যাশা তো আরো বেড়ে যাবে। আরহাম কিছুটা চিন্তায় পড়ে গেল। আপন মনেই বলে উঠল, বাবা মুমূর্ষ প্রায়, কদিন বাঁচবেন জানি না। তাকে এই মুহূর্তে আমাদের ডিভোর্সের খবরটা দিলে কি রিয়াক্ট করবে তাও বুঝতে পারছি না। কি যে করি। আরহাম বিড়বিড় করে ধোয়াতে মুখ ঢাকলো। এমন সময় আফরিনের মামা এসে ঢুকলো। আরহাম সালাম দিয়ে উঠে দাঁড়িয়ে তার সাথে মুসাফাহা করলো। আফরিনের মামাও একই কথা বললেন। আফরিনকে তারা ওই সংসারে দিতে চাচ্ছেন না। আফরিনের বাবার চাপে ওরা বিয়েতে রাজি হয়েছিল ঠিকই, কিন্তু আফরিনের জন্মের এক মোল্লা মুন্সির ঘরণী হয়ে কাটানোর জন্য হয়নি। ও আরো পড়বে, নিজের পায়ে দাঁড়াবে, চাকরি করবে। আরহাম বুঝলো তার টাকনুক ওপর প্যান্ট আর দাড়িকে ইঙ্গিত করে তাকে মোল্লা মুন্সির বলা হচ্ছে। আরহাম উঠে দাঁড়িয়ে আফরিনের দিকে তাকালো। আমি আপনার সর্বপ্রকারের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আপনার একটা সাপোর্ট আমার দরকার। আগামী 7 দিন, 7 দিন পর আপনি আপনার দিক থেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবেন। আমার কোনো আপত্তি থাকবে না, কিন্তু এই মুহূর্তে আমার মমর্ষ বাবার জন্য কি আপনার কিছুই করণীয় নেই? ধর্মত আইনত আপনি এখন আমার স্ত্রী, কিন্তু আপনার বিনা সম্মতিতে আপনার উপর স্বামিত্বের অধিকার ফলাবো এমন পাষাণ্ডও আমি নই। আমার প্রস্তাবটা একবার ভেবে দেখার অনুরোধ করছি। আফরিনের মামা একবার আফরিনের দিকে আর একবার আরহামের দিকে তাকালো। কিসের প্রস্তাব? আফরিন মৃদু স্বরে বলল, উনি আমাকে ওনাদের বাসায় সপ্তাহখানেকের জন্য নিতে চান। ওনার বাবা মুমূর্ষ অবস্থা। তাতে আমাদের কে? তাছাড়া তুমি যে মিথ্যে বলে মেয়ে নিয়ে যেতে আসনি তা বা কে জানে। আরহাম একটু শব্দ করেই হাসলো। আফরিনকে নিতে চাইলে কোনো বাধাই বাধা না। সে আইনত আমার স্ত্রী। আপনাকে থানা পুলিশ করে আফরিনকে আমার কাছ থেকে নিতে হবে। অযথা বাবার অসুস্থতার দোহাই দিতে হবে কেন? আপনি সাথে চলুন না হয়।
আমি আফরিনের সম্মতিতেই ওকে নিয়ে যেতে চাই। যদি না যেতে চাই তাহলে কি করবেন? মামা কিছু বলার আগেই আফরিন বলে উঠল। আরহাম ওর দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, সোজা এখান থেকে স্টেশনে চলে যাব, টিকিট কেটে সিলেট রওনা দেব, আর নিজেকে সৌভাগ্যবান ভেবে আল্লাহর শুকুর আদায় করব, কারণ তিনি যা করেন ভালোর জন্যই করেন। যে মেয়ে তার পিতার ভয়ে মুখ বন্ধ রেখে তার প্রতিশোধ মমূর্ষ শ্বশুরের উপর দিয়ে তুলতে চায়, তেমন স্বার্থপর বউয়ের হাত থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন বলে ভেবে নেব। পুরো ঘরটা নীরব হয়ে গেল। মামা কিছু বলার আগেই আফরিন বলে উঠল। আপনি বসুন, আমি আসছি। আফরিনের মামা চমকে গেলেন। তুই ওর সাথে যাবি? হ্যাঁ মামা, 7 দিন পর উনি আমাকে এখানে দিয়ে যাবে, যদি উনি ওনার কথা ঠিক রাখেন তো। অবশ্যই ঠিক রাখবো ইনশাআল্লাহ। আপনাকে ঢাকা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আপনি সাথে গেলে আমার বাবা খুশি হবে। ভাববেন না, আপনাকে বেশি দিন মোল্লা মুন্সির বউ হয়ে থাকতে হবে না, মাত্র 7 দিন। আফরিন ভেতরে চলে গেল। তার পেছন পেছন ওর মা আর মামাও গেল। 10 মিনিট পর একটা ট্রেতে কিছু হালকা নাস্তা এলো ভেতর থেকে। আরহাম কেবল পানিটা খেলো। ফোনে কাকে বলে যেন 2 সেকেন্ড ক্লাস টিকিট কনফার্ম করলো। এর 1 ঘন্টা পরেই সে আফরিনকে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। আফরিনের পরনে একটা দামি সুতির শাড়ি। আরহাম তাকিয়ে বলল। বোরকা নেই? আফরিন মুখ গম্ভীর করে বলল। আমি বোরকা পরি না। আরহাম ছোট নিঃশ্বাস ফেলে বলল। কাঁধের আঁচল তুলে ভালো করে জড়িয়ে নিন, গা তো অর্ধেকই দেখা যাচ্ছে। আফরিনের মুখ লাল হয়ে গেল। আপনি কাছে বসেছেন বলে এরকম মনে হচ্ছে। আমি যথেষ্ট শালীনভাবেই পরেছি। এটা শালীন? ব্লাউজের হাতা এত টাইট আর ছোট কেন? এই তো মাতব্বরি শুরু হয়ে গেছে, এই জন্য আমি 2 চোখে দেখতে পারি না। দেখতে না পারলেও আগামী 7 দিন এই মোল্লার সাথেই স্বেচ্ছা নির্বাসনে যাচ্ছেন। যে কয়দিন আমার সাথে থাকবেন আমার কথা মতো চলতে হবে, ডিভোর্স না হওয়া পর্যন্ত। মনে থাকবে? বলে আফরিন মুখটা অন্যদিকে ফিরিয়ে রাখলো। আরহাম হাসি চেপে রিক্সাওয়ালাকে বলল। ভাই, ঝাঁকির রাস্তা একটু দেখে চালাও, সওয়ারি খুবই নাজুক মানুষ। আফরিন চোখ গরম করে তাকালো আরহামের দিকে। আরহাম সেটাও পাত্তা না দিয়ে বলল। গলায় লকেটে আমার নাম ঝুলিয়ে রেখেছেন কি মনে করে? আফরিন ঝুঁকে নিজের গলার দিকে তাকিয়ে দ্রুত আঁচল ঢেকে শালের মতো পেঁচিয়ে বলল। এতে আফরিন হয়। এতে আরহামও তো হয়, কি করে বুঝবো? আলগা খাতিরের চেষ্টা করবেন না, আপনার সাথে আসাটাই মস্ত বোকামি হয়েছে। রিক্সা ফেরাবো? আফরিন চুপ মেরে গেল। রিক্সার ঝাঁকুনিতে দুজনেই কেঁপে উঠছে। আরহাম ওর বাঁ হাতটা আফরিনের পেছন দিয়ে ওকে বেষ্টন করে রেখেছে। দেখতে দেখতে ওরা কমলাপুর স্টেশনে পৌঁছালো। আফরিনকে দাঁড় করিয়ে আরহাম টিকিট চেকারের খুঁজতে গেল। এরই মধ্যে একজন লোক আফরিনের চারপাশে ঘুরঘুর করতে লাগলো আর শীষ বাজাতে লাগলো। আফরিন বারবার তাকাচ্ছে আরহামের চলে যাওয়ার পথের দিকে। আফরিন বিরক্তির চোখে লোকটাকে দেখলো, গা রিরি করে উঠলো। কি বিদঘুটে চাউনি! ব্যাগটা ওর সাথে থাকলে না হয় বুঝতো ব্যাগ চুরি করার মতলব। আফরিনের হাতে তো ব্যাগও নেই, আরহামের কাছে সেটা। হঠাৎ প্রবল ধমক শুনে চমকে পেছনে তাকিয়ে দেখলো আরহাম এক হাতে লোকটার কলার ধরে দেওয়ালের সাথে লাগিয়ে প্রায় শূন্যে তুলে ফেলেছে লোকটাকে। ওর বাঁ হাতে আফরিনের ব্যাগ। কি, মেয়ে দেখলেই শীষ বাজাতে ইচ্ছে করে? ওদিকে তাকিয়ে কি দেখছিলি? আফরিন দ্রুত গিয়ে আরহামের কনুই ধরে টানলো। এই কি হচ্ছে, আসুন তো। আরহাম লোকটাকে ছেড়ে দিলে লোকটা পরিমরি করে দৌড় দিল। আরহামের মুখটা লালচে দেখাচ্ছে। আফরিন ওর কনুই ধরে হাঁটছিল। কি ভেবে ছেড়ে দিতে গিয়েও আবার জড়িয়ে ধরলো। চারপাশে ভিড়, ছেড়ে দিলে যদি হারিয়ে যায়। ট্রেনের বগির ভেতরে বিভিন্ন ধরনের মানুষের সহাবস্থান। এর মধ্যে সিগারেটের কড়া গন্ধে আফরিনের মাথা ধরে যাচ্ছে। বারবার আঁচল দিয়ে নাকটা চেপে ধরছে। আফরিন এরই মধ্যে মাথায় ঘোমটা দিয়ে ফেলেছে। ওকে বেশ বউ বউ লাগছিল। আফরিন মৃদু স্বরে বলল। তুমি জানালার সামনে এসে বসো। আফরিন উঠে জানালার ধারে যেয়ে বসতেই মনটা ভালো হয়ে গেল। সিগারেটের গন্ধটাও এখন নাকে লাগছে না। সারি সারি গাছপালাগুলো সবে গিয়ে পেছনের দিকে সব ছুটে যাচ্ছে। মনে হয় হাত বাড়িয়ে ছুঁয়ে দিই।
হঠাৎ চাপা ধমক শুনল। হাত ভেতরে নাও। আফরিন দ্রুত হাত ভেতরে নিয়ে আহরামের দিকে তাকালো। তুমি করে বলা শুরু করেছেন দেখি। মতলব কি আপনার? আমাকে আপনার কথার ফাঁদে ফেলে আটকে রাখবেন? জি না, ওটি হচ্ছে না। 7 দিন পর আমি সোজা ঢাকা চলে আসব। তোমাকে তুমি বলার অধিকার আছে আমার। তাছাড়া 7 দিন বাদে তো কোনো সম্বোধনেই ডাকতে পারবো না, তাই এখন বললে অসুবিধা কি? আফরিন আবার বাহিরে তাকালো। গ্রামকে গ্রাম পেছনে ফেলে ওরা ছুটে চলেছে সামনের দিকে। আফরিন ভাবছে, স্বামী শব্দটার মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে। কি বলে এই সম্পর্কটার উপর ভিত্তি করে সে স্বল্প জেনে একটি লোকের সাথে বেরিয়ে পড়েছে। তার কোনোই ধরে টানার সময় আফরিনের মধ্যে সামান্যতম দ্বিধাবোধ কাজ করেনি। এই যে লোকটার পাশে ঘেঁষে বসে আছে, তা ওই স্বামী নামের ঝোরেই, নইলে ওর এত কাছে তো শাওনও আসতে পারেনি কখনো। শাওন আফরিনের ক্লোজ ফ্রেন্ড, যদিও তাদের বন্ধুত্বের দাবিতে শাওন কখনো তেমন কিছু দাবি করেনি, তবে শাওন আফরিনকে পছন্দ করে। আফরিনও ওকে মোটামুটি পছন্দই করে, না করার কোনো কারণ নেই। শিক্ষিত, গুণী ছেলে, ভালো চাকরি করে। সর্বোপরি আফরিনের বিয়ের খবর শুনে দত্তহীন কণ্ঠে বলেছেন, এইসব পুতুল খেলায় আমি বিশ্বাস করি না। বিয়েতে পাত্রপাত্রী উভয়ের সম্মিলিত লাগবে। একজন শিক্ষিত মেয়ের অমতে বিয়ে হয় কি করে? আফরিনকে আরও বলেছে, তুমি যে অবস্থায় আমার কাছে আসো না কেন, আমি তোমাকে গ্রহণ করতে প্রস্তুত। আফরিন ওকে কোনো আশার বাণী শোনায়নি, কারণ সে নিজেই তখন বাবার অমতে যেতে পারেনি। এখনও ডিভোর্সের সিদ্ধান্ত পুরোপুরি নিতে পারেনি। মনে এক অজানা ভয় কাজ করে। মনে হয় বাবার সিদ্ধান্তের অমর্যাদা করছে। বাবাজি কি মনে করে একরকম সেকেলে একটা ছেলের গলায় ওকে ঝুলিয়ে দিয়ে গেল, কে জানে। ভাবতে ভাবতে আর মনে ঘাড় ফেরালো আফরিন। লোকটা গভীর মনোযোগে বই পড়ছে, চোখে রিডিং গ্লাস। এমন সময় পাতা উল্টাতে গিয়ে বইয়ের চোখ রেখেই বলে উঠল, কি দেখছো? আফরিন ভ্যাবা জায়গা খেয়ে মুখ ফিরিয়ে নিল। কয়টা চোখে ছেলের? বই পড়ার ফাঁকে এত কিছু দেখে কিভাবে? আফরিন পেছনে হেলান দিয়ে ঝিমোতে লাগলো। ট্রেনের দুলুনিতে আর ঝিকি তালে তালে কামরার বেশিরভাগ যাত্রী ঘুমে ঢুলছে। আরহামের চোখে ঘুম নেই, আর সে নড়তেও পারছে না। একভাবে বসে থাকতে গিয়ে কাঁধ অবশ হয়ে আসছে, তবুও অনড় বসে আছে। স্টেশনে ট্রেন থামা মাত্র আফরিনের ঘুম ভেঙে গেল। স্বভাবজাতভাবে ঘুম ভেঙে বালিশের নাক ঘষা আফরিনের পুরনো অভ্যাস। হঠাৎ সেটা করতে গিয়ে মনে হলো সে কোথায় মাথা রেখে শুয়েছে আর মুখ ঘষছে। মুখ তুলে তাকে লজ্জায় কুঁকড়ে গেল আফরিন। আরহামের কাঁধে মাথা রেখে দিব্যি আরামে ঘুমিয়েছে ও। বা হাতটা এখনো আরহামের পেটে জড়িয়ে ধরে আছে। ঝট করে হাত টেনে নিয়ে সোজা হয়ে বসলো। সরি, ঘুমিয়ে পড়েছিলাম। আমার কাঁধটাও ঘুমিয়েছে। বলে আরহাম ডান হাত দিয়ে নিজের বাঁ কাঁধ ডলতে লাগলো। আফরিন সংকোচে জানালা দিয়ে বাইরে তাকালো। আরহাম হঠাৎ ওর মুখের ওপর দিয়ে হাত বাড়িয়ে জানালার শার্সিটা টেনে দিল। ট্রেন ছাড়লে খুলে দেব। আশেপাশে অনেক আজে বাজে লোক ঘুরঘুর করছে। এখন কি খাবে বলো, ঠান্ডা না গরম? চা পাওয়া যাবে? আরহাম উঠে গেল, ট্রেন থেকে লাফ দিয়ে নামলো। চায়ের স্টলের সামনে গিয়েও বারবার আফরিনের জানালা পাহারা দিতে লাগলো। 2 কাপ চা এনে জানালায় টোকা দিতে আফরিন শার্সি খুলে হাত বাড়িয়ে চা নিল। আরহাম ওকে চা দিয়ে নিচেই জানালার সামনে দাঁড়িয়ে চা খেতে লাগলো। আফরিন চা শেষ করে কাপ ফেরত দিতে গিয়ে বলল, চাটা অসাধারণ হয়েছে। আরহাম ওর দিকে তাকালো, তারপরে চায়ের কাপ ফেরত দিতে চলে গেল। আফরিন নিজের মনে পত্রিকা খুলে বসতেই ওর সামনে আর এক কাপ চা এসে হাজির। এমা, আবার? আরহাম ছোট একটা ফ্ল্যাক্স দেখিয়ে বলল, এটা সহ কিনে ফেললাম। এবার তুমি যখন ইচ্ছা খেতে পারবে। নাও, এটা খাও। আফরিন কিছুটা অবাক হয়েই বলল, চা ভালো হয়েছে বললাম বলেই কি দোকান শুদ্ধ তুলে আনতে হবে? এসব চা খাইয়ে আমাকে পটানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। আমি 7 দিন থাকবো, তারপর চলে যাব। চা খাইয়ে পটাবো কেন? এটা তো আমাদের মানে হুজুরদের কমন বৈশিষ্ট্য।
যতক্ষণ আমার বউ আছো সাধ্যমতো দুনিয়া এনে তোমার পায়ে লুটাবো, যখন পর হয়ে যাবে ফিরেও তাকাবো না। আমরা মোল্লারা বউকে টাকা পয়সা, হিরে, সোনা, জহরত থেকেও বেশি পাহারা দেই, কারণ আমাদের কাছে ওগুলোর চেয়েও বউটা বেশি দামি, যেটাকে দুর্মুখেরা বউকে বন্দি করে রাখা নাম দিয়েছে। ওরা টাকা পয়সা, হিরে, সোনাকে দামি মনে করে আর সেটা লুকিয়ে আগলে রাখে। আমরা ঠিক একই কাজটা বউয়ের সাথে করি। বউকে খোলা বাজারে ধাক্কা খেতে ছেড়ে দেই না। এখন এটাকে তুমি যেভাবে ইচ্ছে দেখতে পারো। একবার যখন কথা দিয়েছি তখন তোমাকে 7 দিনের বেশি 1 মিনিটও আটকে রাখবো না, বরং এই 7টা দিন তুমি আমার মেহমান। তাছাড়া বিয়েটা যেহেতু তোমার ইচ্ছেতে হয়নি, সেক্ষেত্রে তোমাকে আটকে রাখার কোনো যুক্তি নেই। এ ধরনের বিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে দিয়েছেন। অসংখ্য হাদিস এসেছে এই ব্যাপারে। মেয়েদের বিয়ের ব্যাপারে তাদের অনুমতি না নিয়ে বিয়ে দেওয়ার হুকুম ইসলামে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বালেগা বিবাহিত নারীকে বিবাহ দেওয়া যাবে না যতক্ষণ না তার স্পষ্ট অনুমতি নেওয়া হয়। একই রকম সাবালিকা কুমারী মেয়েকেও বিয়ে দেওয়া যাবে না যতক্ষণ না তার অনুমতি গ্রহণ করা হয়। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অনুমতি কিভাবে বোঝা যাবে? সে তো কথা বলবে না। তিনি উত্তরে বললেন, চুপ করে থাকাই তার অনুমতি। বুখারী, মুসলিম। এই হাদিসটাই বিভিন্নভাবে অন্যান্য হাদিসেও এসেছে। আরেকটা হাদিস হযরত খানসা বিনতে খিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তার পিতা তাকে বিয়ে দিল যেটা তার পছন্দ ছিল না, আর তিনি পূর্ব বিবাহিতা অর্থাৎ তালাকপ্রাপ্তা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনি তার অপছন্দের কথা জানিয়ে অভিযোগ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিয়ে ভেঙে দিলেন। এটা বুখারীর হাদিস। ইবনে মাজাহ বলছে, পিতার দেয়া বিয়ে ভেঙে দিলেন। আজকের দিনে যারা জেনে কিংবা না জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মা আয়েশার বিয়ে নিয়ে বাজে মন্তব্য করে, তাদের উদ্দেশ্য থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্নবিদ্ধ করা, যেটা কেবল অসম্ভবই না, অবান্তরও বটে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীর কোনো একটি মানুষ যদি তার আনিত কোনো আইনে এতটুকু দোষ দেখাতে পারে যা মানবতার বিরুদ্ধে, তবে তার তলোয়ার আর আমার ঘাড়। আফরিন মুগ্ধ হয়ে শুনছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেও শ্রদ্ধা করে, তবে আজ সে শ্রদ্ধায় কিছু ভালোবাসা মিশে গেল। ট্রেন সশব্দে ছুটে চলছে সিলেটের দিকে। আফরিনের হঠাৎ মনে হলো, এভাবেই যদি জীবন কাটিয়ে দেওয়া যেত। এই ট্রেন, এই বগি, এই সিট, আর পাশাপাশি ওরা দুজন। হ্যাঁ, কি সব ভাবছে, ছেলে মানুষই চিন্তা। সামনে ওর অনাগত ভবিষ্যৎ। ও অনার্সটা শেষ করে মাস্টার্স পড়বে, ভালো চাকরি করবে, নিজে উপার্জন করবে। সে নিজের অন্যের পরাধীন করে রাখতে চায় না। এগুলো যাত্রাপথে আবেগ, এখানেই দাফন। এইসবে প্রশ্রয় দেওয়ার কোনো মানে নেই। আফরিন একটু ঠিকঠাক হয়ে বসার চেষ্টা করলো, যেন নিজের আত্মসম্মান বোধকে জাগিয়ে তুলতে চাইল। দুজনেই দুটো ম্যাগাজিনে ডুবে গিয়েছিল। এমন সময় ট্রেন থেমে গেল। কি ব্যাপার? এটা তো স্টেশন না? যাত্রীরাও সবাই জানালা দিয়ে উকিঝুঁকি মারছে। এই লাইনটাতে তো প্রায় ডাকাতি হয়। আরহামের কপালে চিন্তার রেখা। হঠাৎ দাঁড়াতেই আফরিন জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন? একটু জেনে আসি কি হলো। তুমি এখানেই থেকো, আমি দেখছি। আরহাম নেমে যেতেই আফরিন দ্রুত উঠে দাঁড়ালো। এই সুযোগ। অনেকক্ষণ থেকেই ব্লান্ডারে চাপ অনুভব করছিল। আফরিন কামরার লম্বা লাইনটা ধরে এগিয়ে গিয়ে শেষ মাথায় বাথরুমে ঢুকে গেল। আরহাম কোমরে হাত রেখে দাঁড়িয়েছিল কোলা প্রান্তরে। মুখ ফিরিয়ে ট্রেনের বিশেষ বগিটার দিকে তাকালো। এবার তাকিয়ে কাউকে না দেখে চমকে উঠল সে। দ্রুত ট্রেনে ফিরে গিয়ে দেখলো আফরিন নেই। গেল কোথায়? উপরের বাঙ্কে তাকিয়ে দেখলো ব্যাগটা ঠিক আছে। কয়েক কদম হেঁটে পুরো বগিটা চক্কর দিল। নেই, আফরিন নেই। বুকের ভেতরে এক অজানা আশঙ্কা। মনে মনে আল্লাহ সাহায্য চাইতেই দেখলো আফরিন দাঁড়িয়ে আছে ভেজা মুখে। আরহামের সমস্ত উদ্বেগ কেটে গিয়ে সেখানে ভর করলো রাগ। বাথরুমে যাবে? এটা আমাকে বললেই হতো। একা যাওয়ার কি দরকার ছিল? এখানে বাথরুমগুলোতে কত রকম অঘটন ঘটে জানো তুমি? আফরিনের মুখ লালচে হলো। না মানে, মুখ ধুতে গিয়েছিলাম। আব্রাহামের হুঁশ ফিরল যেন। গলার স্বর নামিয়ে বলল, যেখানেই যাও আমাকে না বলে যাবে না। আগামী 7 দিন তুমি আমার দায়িত্বে। তোমার কিছু হলে তোমাদের বাড়িতে কি জবাব দেব আমি? আফরিন কিছু না বলে আঁচল দিয়ে মুখ মুছতে লাগলো। তারপরে ব্যাগ থেকে চিরুনি বার করলো। একটানে খোপাটা খুলে ফেলে বলল, রুমে কেউ নেই, চুলটা আঁচড়েনি, ধুলো লেগে জট পাকিয়ে গেছে। আরহাম চরম অস্বস্তি নিয়ে
ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলো পাছে কেউ আসে না পড়ে। আফরিনও তৎপরতা দেখে মনে মনে হেসে ফেলল। আরহাম ধমকের সুরে বলল, এই কাজ শেষ করো, লোক আসছে। আফরিন দ্রুত আঁচল দিয়ে নিজেকে পরিপূর্ণরূপে ঢেকে লক্ষ্মী বউটি সেজে গেল। আরহাম বাহিরের লোকের সাথে কথা বলে ফিরে এসে ব্যাগটা নিয়ে খপ করে আফরিনের হাত ধরল শক্ত মুঠিতে। আফরিন অবাক। কি হলো? চলো, এই ট্রেন শ্রীমঙ্গল যাবে না, আরেকটা গুডস ট্রেন চলে আসবে, সেটাতে যেতে হবে। তাড়াতাড়ি চলো, এই জায়গাটা ভালো না, এখানে প্রায়ই ডাকাতি হয়। আফরিন চঞ্চল গলায় বলল, আপনি থাকতে ভয় কি যে ডাকাতি আসবে ওর কলার ধরে শূন্যে তুলে নিশম নিশম করে দুটো মক্কা মেরে দেবে? তারপর? আরহামের কড়া চোখের দিকে তাকিয়ে আফরিন কথা থামাতে বাধ্য হলো। আরহাম কটমট করে বলল। সিনেমা দেখা হয় খুব, তাই না? আফরিন হাসলো, আরেকটা চাপা ধমক শুনল। দাঁতগুলো ভেতরে নাও, সবাই তাকিয়ে আছে। রেল লাইনের ওপর দিয়ে আরহামের হাত ধরে হাঁটতে খুব ভালো লাগছে আফরিনের। এটা ওর জীবনের ঘটা সবচেয়ে সুন্দর ক্ষণ। এরকম সিংহপুরুষের হাত ধরে হাঁটার স্বপ্ন জীবনে একবার দেখেছে, কিন্তু বাস্তবতাটা এমন হবে কখনো ভাবেনি। আফরিনের গলা ছেড়ে কবিতা আবৃত্তি করতে ইচ্ছে হচ্ছে। আরহামের চেহারায় এক অদ্ভুত রুক্ষতা, চোখে কুচকে চারদিক দেখতে দেখতে যাচ্ছে। আফরিন চাপা হাসলো। লোকটা সবসময় ইনসিকিউরিটিতে ভোগে, অবশেষে বলেই ফেলল। এত টেনসড হয়ে আছেন কেন? এত সুন্দর পরিবেশ, খোলা প্রান্ত, এখানে ওখানে ঝোপঝাড়, আপনি আর কষে একটা ধমক দিতে গিয়েও সামলে নিল আরহাম। কেবল বলল, যে নিজের বিপদ বোঝে না তাকে পাগল ছাড়া আর কি বলবো। আমি তো নিজের জন্যই টেনসড হয়ে আছি, তাই না? আফরিনোর কথায় পাত্তা না দিয়ে বলল, জীবনানন্দের ওই কবিতাটা পড়ি। হাজার বছর ধরে আমি পথ হাঁটছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্রে আর নিশরি পথের অন্ধকারে। আরহাম ওকে অবাক করে দিয়ে বলল, চুল তার কবেকর অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবন্তীর কারুকার্য। বলে আরহাম আফরিনের দিকে তাকালো। আফরিন লজ্জায় মুখ নামালো। আরহাম হেসে বলল, নিজেকে নাটোরের বনলতা সেন ভাবা শুরু করেছো নাকি? প্রাণ খোলা হাসিতে ভরে উঠল নির্জন প্রান্তর। আফরিন হঠাৎ আরহামের হাতে ধরা নিজের হাতটা মুচড়ে ছাড়িয়ে নিতে চাইলো, কিন্তু আরহামের মুঠো এক চুলো নড়াতে পারল না। এরই মধ্যে একটা গুডস ট্রেন এসে পড়ায় লোকজন হুড়িমুড়ি করে তাতে উঠতে লাগলো। আরহাম রীতিমতো ঘেরাও দিয়ে আফরিনকে তাতে তুলে দিয়ে একটা জানালার পাশে জায়গা করে নিল। আফরিনকে নিজের রানীর মতো মনে হতে লাগলো। কোনো পুরুষ কোনো মেয়েকে এতটা যত্ন করতে পারে তা ওর জানা ছিল না। এর আগেও কতবার বন্ধুদের সাথে মার্কেটে গেছে, ফাল্গুন বৈশাখে বাংলা একাডেমিতে গেছে, সেখানে বন্ধুদের দ্বারাই বান্ধবীদের হ্যারাস্ট হওয়ার কত ঘটনা শুনেছে। আর আজকাল তো যা হচ্ছে তা বলার নয়। অথচ এখানে এত ভিড়ের মধ্যে আরহামর গায়ে কারোর ছোঁয়াটুকু লাগতে দেয়নি। নিজেও কোনো সুযোগ নেয়নি যেটা চাইলেও সে অনায়াসে করতে পারে। এই বগিতে লোকজনের ঠাসা। কয়েকজন কোরাস গাওয়া শুরু করেছে। আরহাম আফরিনের কানের কাছে মুখ নিয়ে বলল, নিজেকে ভালো করে ঢেকে ফেলো প্লিজ। লোকজন কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে দেখো। আফরিন তর্ক করল না, মুখটাকে ভালো করে ঢেকে নিল। ফিসফিস করে বলল, ঘুম পাচ্ছে। আরহাম হেসে বলল, কাঁধ তো পেতেই রেখেছি, কোনো সমস্যা নেই, ঘুমিয়ে পড়ো, স্টেশন আসলে তুলে দেব। আফরিন সত্যি সত্যি আরহামের কাঁধে মাথা রেখেই শুয়ে পড়ল। চোখ খুলতেই আফরিন অবাক। চারপাশে কেবল সবুজ আর সবুজ। খাড়া পাহাড়ের পুরোটাই সবুজ কার্পেটে মোড়া। দুপাশে চা বাগান। তাকিয়ে থাকতে খুব ভালো লাগছে আফরিনের। আরহাম বলল, এর পরের স্টেশনে আমরা নামবো। স্টেশন থেকে নেমে আরহাম রিক্সা নিল। আধ ঘন্টা পর ওরা বাড়ি পৌঁছালো। আফরিনকে দেখতে পেয়ে দৌড়ে এলো আরহামের ছোট বোন আরিশা। আরহামের মাও আনন্দিত মুখে এগিয়ে এসে জড়িয়ে ধরলেন আফরিনকে। আহারে, আমার বৌমাটার মুখটা একদম শুকিয়ে গেছে। কিরে খোকা, পথে অনেক কষ্ট দিয়েছিস বৌমাকে? আরহাম হাতের ব্যাগ রেখে বলল,
তোমার বৌমাকেই জিজ্ঞেস করো, উনি ননির পুতুল হলে আমার কি দোষ? হয়েছে, বুঝেছি। গুডস, ট্রেনে এসেছো না? আহারে, এমনটা মাঝে মধ্যেই হয়। চলো একবার গোসল সেরে নাস্তা খাবে। আগে একটু বাবার সাথে ওকে দেখা করিয়ে আনো, অস্থির হয়ে আছে সে। আরহাম বলল। আরহামের মা আফরিনকে যে ঘরে নিয়ে গেলেন সেই ঘরে একটা বিছানা শুয়ে আছেন আরহামের বাবা। আফরিন তাকে সালাম দিতেই তার মুখে বিস্তীর্ণ হাসি ফুটে উঠল। উঠে বসতে চাইলে আরহামের মা তাকে নিরস্তর করে বলল, বৌমা সবে মাত্র এসেছে, ও ফ্রেশ হয়ে আসুক, তখন কথা বলবেন। ওকে নিয়ে যাই। বৃদ্ধ লোকটির ডান হাত বাড়িয়ে কেবল আফরিনের গালটা ছুঁয়ে দিলেন। বৃদ্ধের চোখে পানি। আফরিন কেঁপে উঠল। এই বৃদ্ধ মানুষটি যখন জানবে আফরিন মাত্র 7 দিন পরে তাদের সবার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে যাবে, তখন তার মনের অবস্থা কি হবে? গোসল সেরে একটা নীল 3 পিস পরেছে আফরিন। এরই মধ্যে খাওয়া দাওয়া সেরে নিয়েছে ও। ওকে বিশ্রাম নেওয়ার জন্য ঘরে পাঠানো হয়েছে। পাহাড়ি এলাকাগুলো ওই সন্ধ্যায় যেন তাড়াতাড়ি নামে। আফরিন বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ প্রকৃতি দেখে ঘরে ফিরে এলো। ভেজা চুল থেকে টাওয়াল টেনে খুলে সেগুলোকে টাওয়াল দিয়ে হালকা বাড়ি মেরে মেরে পানি ঝরাতে লাগলো। আদুরেই আরহাম নিজের ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বের করছিল। আফরিন হঠাৎ ঝাড়া শেষে ওর লম্বা চুলগুলো ঘুরিয়ে পেঁচিয়ে পেছনে পাঠানোর সময় আরহামের মুখে ঝাপটা মেরে ছুঁড়ে দিল। পানির ছিটায় আরহাম চমকে তাকালো। কি হলো এটা? সরি, চুল আঁচড়াচ্ছিলাম। নির্বিকারে বলল আফরিন। এটাও কি অভিনয়ের অংশ? মানে কিসের অভিনয়? আগামী 7 দিন তুমি আমার বউ সেজে থাকার অভিনয় করে 7 দিন পর মঞ্চ ত্যাগ করবে, এমনটাই তো বলে এসেছো ঢাকা থেকে। তা বন্ধ ঘরে তো অভিনয়ের কোনো কারণ দেখি না। আপনি একটু বেশি বোঝেন। বেশি বুঝিনি, ঠিকই বুঝেছি। শোনো, এখানে কোনো দর্শক নেই, ড্রপ সিন পড়ে গেছে। আমার বউ সাজা আপাতত বন্ধ। তুমি তোমার মতো রিল্যাক্স করতে পারো। ওই যে খাট, ওইখানে তুমি আরামসে ঘুমাও, আমি ফ্লোরে ব্যবস্থা করে নেব। কি, ব্যবস্থাটা ঠিক আছে? আফরিন নির্বাক শ্রোতার মতো কথাগুলো শুনলো, তারপরে বলল, আপনার ঘর, আপনি মাটিতে শোবে, এটা কেমন কথা? আমরা অতিথিকে বেস্ট এফোর্ট দিয়ে থাকি। আমি তাহলে অতিথি? কিছুটা আহত স্বরে বলল আফরিন। আরহাম চোখে রিডিং গ্লাস পরে বলল, এটাই তো সত্যি, তাই নয় কি? আফরিন তাকিয়ে রইল। চশমা চোখের লোকটাকে সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছে। আরহাম ওর দৃষ্টি উপেক্ষা করে বই নিয়ে বসে গেল জানলার ধারের ইজি চেয়ারটাতে। আফরিন বলল, আসলে মোল্লা হন আর যাই হন, মানুষ তো সেই রক্ত মাংসরই। বিছানায় শুতে চাচ্ছে না কারণ তাতে আপনার স্বরূপ প্রকাশ পেয়ে যাবে, এই জন্য। আরহাম বই বন্ধ করে তাকালো আফরিনের দিকে। মেয়েটা ওকে আসলে কি বলতে চাইছে? আরহাম কিছু একটা বলতে গিয়েও নিজেকে সামলে নিয়ে বলল, অভিনয় করলে ঠিক মতো করো। যাও, ওই ঘরে যাও, সেখানে গিয়ে আমার মা আর আরিশার সাথে আড্ডা দাও। আমার মাথা খেও না তো। কি? আমি মাথা খাচ্ছি? নয়তো কি, আমি যথেষ্ট ক্লান্ত, একটু বই পড়ে মাইন্ডটাকে ফ্রেশ করতে চাচ্ছি। ঠিক আছে, করুন। বলে রাগে মাটিতে জোরে জোরে পা ফেলে দরজার দিকে এগিয়ে গেল আফরিন। বেরোবার সময় হঠাৎ দরজার কাছে রাখা বেতের সোফা থেকে কুশনটা তুলে নিয়ে কি মনে হতে ছুঁড়ে মারলো আরহামের দিকে। মেরেই দ্রুত বেরিয়ে গেল আফরিন। আরহামের মাথায় লেগে কুশনটা মাটিতে পড়ে গেল। আরহাম ভীষণ অবাক হয়ে কুশনটা হাতে নিয়ে বসে থাকলো। ওর মাথায় কিছুই আসতেছে না। আফরিন হঠাৎ রেগে গেল কেন? রেগে যাওয়ার মতো কিছু কি করেছে? নতুন বউয়ের আগমন উপলক্ষে আরহামের মা সাফিয়া হোসেন ভালো কিছু রান্নার আয়োজন করেছিলেন। আফরিনকে রান্নাঘরে গেটে দেখে তিনি উৎফুল্ল হয়ে ডাকলেন, আরে এসো এসো। বৌমা, তুমি কি ঝাল খেতে পছন্দ করো? আমি কিন্তু তোমার জন্য তরকারিতে ঝাল কম দিয়েছি। আফরিন হাসল। না, ঠিক আছে, আমি খুব বেশি ঝাল খেতে পারি না। তোমার আম্মার কথাই তো জিজ্ঞেস করা হলো না। কেমন আছেন উনি? আচ্ছা, তোমার বড় বোনটা কেমন আছে? কি নাম যেন? জি, ওর নাম ইরি। হ্যাঁ, ইরিন। কেমন আছে ও? ওর কি বাবু হয়েছে? না, ওর এখনো বাবু হয়নি। ও আচ্ছা।
সুফিয়া হোসেন খুঁটিয়ে খুঁটিয়ে আফরিনের বাড়ির সবার খোঁজ নিলেন। তারপরে আফরিনের পিতার মৃত্যু প্রসঙ্গে কিছু কথা তুললেন। তার সাথে আরহামের বাবার কৈশোরের ঘনিষ্ঠতার কয়েকটা উদাহরণ দিলেন, যার একটা ছিল আরেকটা এরকম। তিনি বললেন, শোনো বৌমা, তোমার বাবা ভাত যদি খেত নিজের বাড়ি তো হাত ধুতো। এসে তোমার শ্বশুরের বাড়িতে পাশাপাশি বাড়ি ছিল। আমার শাশুড়ি তোমার বাবাকে খুব স্নেহ করতেন। দুজন খুব মিল ছিল, যেন মানিক চোর। তোমার বাবা মারা যাবার পর থেকেই তোমার শ্বশুর সেই যে বিছানায় পড়লো, তোমার বাবার কথা বলে শুধু কাঁদে। যেদিন আরহাম তোমাকে আনতে গেল, সেদিন সকালে জ্বরের ঘোরে সে কি তার পোলাও বকা শুরু হয়েছিল। সেসব দিকে আরহাম তোমাকে আনতে ছুটেছে। যে জেদি ছেলে তোমাকে এনেই তবে ছাড়লো। ইচ্ছে ছিল তোমার শ্বশুর সুস্থ হলে আরহামের ওয়ালিমাটা করে ফেলবো, কিন্তু আরহাম বলল তুমি নাকি সপ্তাহখানেক পরে ঢাকা চলে যাবে, তোমার কলেজ খোলা। আফরিন মুখ নিচু করে বলল, জি মানে? দেখো মা, তোমার পড়ালেখার ব্যাপারে আমার কোনো বাধা নেই, কিন্তু একটা কথা সবসময় খেয়াল রেখো মা, মেয়েদের জন্য সবচেয়ে সম্মানের জায়গা হলো তার স্বামীর ঘর। আফরিন ছোট করে দীর্ঘশ্বাস ফেলল। সাফিয়া ওর হাত ধরে ওকে নিজের ঘরে নিয়ে এলেন, কাঁধে মৃদু চাপ দিয়ে ওকে নিজের পাশে বসালেন। দেখো মা, তোমাদের আজকাল বোঝানো হচ্ছে যে সংসার নয়, কর্মক্ষেত্রে নিজের প্রতিভার ঝলকানি দেখাতে হবে। স্বামীর খেদমতকে দাসত্ব আর বসের খেদমতকে সম্মানের বলে বোঝানো হচ্ছে। আজকের মেয়েরা তাই দলে দলে ঘর ছেড়ে পরকে জয় করতে নেমেছে। এতেই নাকি সার্থকতা। কখনো খেয়াল করে দেখেছো কোনো মেয়ে পড়াশোনা বা চাকরি করতে না পেরে আক্ষেপ হয়তো করে, কিন্তু পাগল হয়ে যায় না, কান্নাকাটি করে না। কিন্তু হাজারো মেয়ে এমন দেখবে একটা সন্তানের জন্য পাগল হয়ে আছে, কপাল চাপড়াচ্ছে, হাঁ হুতাশ করছে। কেন জানো? কারণ আমাদের আল্লাহ আমাদের এই প্রকৃতিতেই গড়েছেন মেয়েদের সার্থকতা মাতৃত্বে। আমার বড় এক ফুফাতো বোন ছিল, সে পড়ালেখায় খুব ভালো ছিল, ডক্টরেট করে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিল, চারিদিকে দাপিয়ে বেড়াতো, কাউকে কেয়ার করতো না। ওর বয়স যখন 40-এর উপরে, তখন ও ওর বাসায় আমাদের সব ভাই বোনদের দাওয়াত করত আর আমাদের কাচ্চা বাচ্চাদের প্রচুর গিফট দিত। এক সময় ওর ছোট বোনদের বাচ্চাদের ওর কাছে রেখে ওদের মার্কেটে বা ঘুরতে যেতে বলতো। কে কার বাচ্চা কয়দিন দেবে বলো? শেষে আমার ওই বোনটার মাথায় দোষ দেখা দিল। একদিন আমার ফুফু দেখলো ও একটা কোলবালিশকে বাচ্চা বানিয়ে ঘুম পাড়াচ্ছে। পরে ওকে মেন্টাল হসপিটালে রেফার করা হয়। বুঝলো মা স্রষ্টা আমাদের যে বৈশিষ্ট্য গড়েছেন তার বিপরীতটা জোর করে চালাতে গেলে তার স্বাভাবিকত্ব নষ্ট হবে। এই যে এখন মেয়েরা দেরি করে বিয়ে করে বা একটা বাচ্চা নিয়ে বসে থাকে, এগুলো নারীত্বের বৈশিষ্ট্যের বিপরীত। এখন স্লোগান দেওয়া হচ্ছে ছোট পরিবার সুখী পরিবার। আসলে কি তাই? এমন হাজারো পরিবার আমি চিনি যাদের একটি সন্তান বাবা মায়ের জীবনে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে, অথচ আগেকার সব পরিবারে 10টা-15টা করে ছেলে মেয়ে ছিল। কই, সেই সব পরিবারে তো এত অশান্তি ছিল না। আসলে স্লোগানটা হওয়া উচিত ছিল দিনী পরিবার সুখী পরিবার। দিনদারিতা মানুষকে ধৈর্য ধরতে শেখায়, সংযমও শেখায়। তাছাড়া আমাদের সময় জীবন কখনো ইউরিন ইনফেকশন কি বা জরায়ুর ক্যান্সার কি শুনিনি। এখন তো অধিকাংশ মেয়ে এই রোগে রোগী। এর কারণ মেয়েদেরকে তাদের ফিতরাত থেকে সরিয়ে অন্যরূপে প্রতিষ্ঠিত করার আয়োজনে নেমেছে একদল সাত্তার দেশের লোক। এসব তোমাকে বললাম বলে তুমি কিছু মনে করছো না তো? হয়তো অনেক বেশি বলে ফেললাম। না না, ঠিকই তো বলেছেন, অনেক কিছু শেখার আছে আপনার কথায়। চলো তোমার শ্বশুরের কাছে যেয়ে বসি, কি অসুবিধা হবে? আরে না না, চলো। রাত্রে খাওয়া দাওয়া শেষে আফরিন শুতে এসে দেখলো আরহাম কম্পিউটারে ব্যস্ত। আফরিন ওর সাথে কিছু কথা বলতে চায়, কিন্তু ওর মনে হলো সে আফরিনকে কিছুটা এড়িয়ে চলছে, যেন এই বাড়িতে এনে দেওয়া পর্যন্ত ওর দায়িত্ব ছিল। আফরিন আরহামকে কিছুক্ষণ দেখলো, তারপরে বলল, আপনি কি খুব বেশি ব্যস্ত? কেন আমাকে দরকার? জি। অকপট উত্তর আফরিনের। আরহাম কম্পিউটার থেকে মুখ ফিরিয়ে তাকালো। বলো, কি বলবে? আফরিন কিছুটা ইতস্ত করে বলল,
মাকে আপনি কি বলেছেন আমার যাবার ব্যাপারে? যা সত্য তাই। ডিভোর্সের কথা? আফরিন চোখ বড় বড় করে বলল। আরে না, তাই কি বলা যায় নাকি? বলেছি তোমার কলেজ আছে, পড়াশোনা আছে, এসব। তুমি চলে যাবার পর আর না আসলে তখন ধীরে ধীরে বুঝিয়ে বলবো। আপনি কি চান আমি চলে যাই? এখানে আমার চাওয়ার প্রশ্ন আসছে কেন? তুমি নিজেই তো চাও। আফরিন মুখ নিচু করলো। মার সামনে যেতে আমার খারাপ লাগছে। তিনি কত আয়োজন করেছেন আমার জন্য। আগামীকাল কিছু গেস্ট দাওয়াত করেছেন, আমাকে দেখতে আসবে তারা। বলেছেন ওয়ালিমা করবে। এসব টুপকে কিভাবে কি করি? আরহাম দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে তুমি একমাত্র ছেলের বউ তো, তাই তাদের আবেগটা অন্যরকম। তা হোক, কিন্তু তোমার চাওয়ায় আমি কোনো বাধা আসতে দেব না। তুমি যেটা চাইবে সেটাই হবে। আজ বুধবার, আগামী বুধবার সকালে আমরা ঢাকা রওনা দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? বলে আরহাম নিজের কাজে মন দিল। আফরিন চিন্তিত মুখে বালিশে মাথা রাখলো। সেখান থেকে আরহামকে দেখতে লাগলো। এ কেমন স্বামী যে কোনো জোর জবরদস্তি করে না। আফরিন না হয় বলেছে ডিভোর্স দেবে, তাই বললে সেটা মাথা পেতে মেনে নিতে হবে? স্বামী না চাই, আমার প্রতি তার কোনো আগ্রহই তো নেই। কার জন্য থাকবে? ভাবতে ভাবতে কখন ঘুমে তলিয়ে গেল আফরিন বলতে পারবে না। সকালে ঘুম ভেঙে দেখলো পুরো রুম খালি। আফরিন অবাক হয়ে উঠে বসলো। সে কি এই রুমে একা ছিল নাকি? বাইরে এসে রান্নাঘরে উকি দিতেই দেখলো শাশুড়ি আম্মা স্যুপ গরম করছেন। আফরিনকে দেখে হেসে বললেন। ঘুম ভাঙলো? আফরিন লজ্জিত হাসলো। জি। আম্মাও কোথায়? খোকার কথা বলছো? ও তো ফজরের নামাজ পড়েই নাস্তা খেয়েই বেরিয়ে গেছে। আজ ওর নাকি স্কুলে কি কাজ আছে। উনি স্কুল টিচার? হ্যাঁ, কেন? তুমি জানো না? ভুলে গেছি। আফরিন লজ্জিত স্বরে বলল, তোমার নাস্তা দেয়া আছে, খেয়ে নাও। আম্মা, স্যুপটা আমাকে দিন, আমি বাবাকে খাইয়ে দিই। সাফিয়ার হাসি বিস্তীর্ণ হলো। খুশি মনে সুপের বাটিটা এগিয়ে দিলেন। আফরিন বাটি নিয়ে শ্বশুর সাহেবের সামনে গিয়ে বসল। দুপুরে খাবার সময়ও আরহামকে দেখা গেল না। আফরিন আরিশার সাথে কিছুক্ষণ গল্প করে কাটালো। আরহামের বইয়ের কালেকশন দেখলো। লোকটার সম্পর্কে যত জানছে ততই অবাক হচ্ছে। এত ভালো কমার্স ব্যাকগ্রাউন্ড, অথচ সে ব্যাংকে চাকরি করছে না হারাম উপার্জনের ভয়ে। এটা সাধারণ হাই স্কুলে পড়ে আছে। বিকেলের দিকে মা ফোন করতেই আফরিন খুশি হয়ে ফোন ধরে বলল, মা, তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি। তোর খবর বল। ওই গোয়ারটার সাথে যে গেলি না, একটা ফোন না কিছু, আমাদের ভুলে গেছিস? ছি মা, সে তোমাদের জামাই, এভাবে বলছো কেন? বাহ, তোর গলার সুরও তো দেখি বদলে গেছে। একদিনে কি জাদু করলো ওরা? মা, বাসার খবর বল, সবাই কেমন আছে? ভালো। তুই কবে ফিরবি? তোর দুলাভাই উকিলের সাথে তোর ডিভোর্সের ব্যাপারে কথা বলেছি। তুই ফিরে এলেই ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া হবে। আরে শোন, তুই ওই গোয়ারটার থেকে দূরে দূরে থাকবি, সাবধানে থাকবি। এসব কি বলছো মা? এটা আমার নিজের সংসার, আর আব্রাহাম আমার স্বামী। খুব যে বুলি ঝোরাচ্ছিস। ওই মাস্টার কয় টাকা বেতন পায় যে নিজে খাবে কি আর তোকে খাওয়াবে কি? মা, এখন এসব কথা বলতে ভালো লাগছে না। বাবা যা করেছেন জেনে বুঝেই করেছে। এরা সবাই সহজ সরল মানুষ, প্যাচগোজ নেই। আমার খারাপ লাগছে না। এখন তুই ঘোরের মধ্যে আছিস। যখন ঘোর কাটবে তখন কপাল চাপড়াবি। মাথা খারাপ না করে সোজা সামনের সপ্তাহে চলে আয়। মা, তুমি ভদ্রতা করেও একবার আমার শ্বশুরের কথা জিজ্ঞেস করনি। অথচ একটা সময় সে তোমার বাড়ির নিয়মিত অতিথি ছিল। আমার জন্মের সময় বাবা যখন খুব ভেঙে পড়েছিল তখন। ওহ, তখন যে ওরা আমাদের সংসার চালিয়েছে সেই গানও তোকে শুনিয়ে দিয়েছে? বাহ, যেতে না যেতেই নিজের দান দক্ষিণার গল্প শুরু করে হয়ে গেছে। আফরিন অবাক বিস্ময়ে বলল, ওরা যে আমাদের সংসার চালিয়েছে এটা তোমার মুখ থেকে শুনেছি। ও পাশে চুপ। আফরিন ক্লান্ত কণ্ঠে বলল, ফিরবি কবে? সোমবার?
এটা পরে এসো মা, হালকা সাজ দিও। যদিও আমার বৌমা এমনিতেই দেখতে মাশাআল্লাহ, তবু নতুন বউ তো। বলে শাশুড়ি চলে গেলেন। শাশুড়ির দেওয়া লাইট পিঙ্ক রঙা শাড়িটা পরে আধা ঘন্টার মধ্যে মাথায় ঘোমটা দিয়ে বসার ঘরে চলে এলো আফরিন। হাতে রং মিলিয়ে চুড়ি পরেছে। আরিশা ওর চুড়ির আনলা থেকে এনে দিয়েছে চুড়িগুলো। আফরিনকে দেখে প্রতিবেশী অতিথিরা খুশি হলো। ওরা প্রত্যেকে ছোটখাটো গিফট নিয়ে এসেছিল। যাওয়ার সময় অনেক দোয়া করে খেয়ে দিয়ে বিদায় হলো তার। আফরিন শাশুড়ির সাথে হাতে হাতে সব গোছাতে সাহায্য করল। আরহামের খাবারটা টেবিলে ঢেকে রাখলে আফরিন নিজেই বলল, উনি খেয়ে নিলে আমি এসব গুছিয়ে ফেলতে পারবো। আপনি যে বিশ্রাম নিন মা। শাশুড়ি খুশি মনে নিজের ঘরে চলে গেলেন। আফরিন ঘরে এসে দেখলো আরহাম এক গাদা খাতার মাঝে ডুবে আছে। আফরিন নিঃশব্দে আরহামের কাছে গিয়ে দাঁড়ালো। এইসব কি আজই দেখে শেষ করতে হবে? মুখ না তুলেই জিজ্ঞেস করলো আরহাম। বলছি খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন, তারপর না হয় বসতে। আপনি যদি বলেন আমি সাহায্য করতে পারি। সাহায্য? না থাক, কাল তো ছুটি, আজ রাত জেগে হলেও সব শেষ করে ফেলবো। তুমি ঘুমাও, আমি খেয়ে নেব। একটা কথা বলতে চাচ্ছিলাম, রাখতে পারবেন? বলো। আমার বিছানাকান্দি যাবার খুব শখ, নিয়ে যাবেন আমাকে? আবার কবে সিলেট আসি না আসি। আরহাম কলমটা বন্ধ করে একটু ভাবল। কবে যেতে চাও? যেদিন আপনি নিয়ে যাবেন। তাহলে কালই চলো। আরিশাকে নিয়ে নেব কি বলেন? নিতে পারো, তবে তোমার বোরকা ছাড়া চলাফেরাটা দৃষ্টিকটু লাগে। আফরিনের মুখ গম্ভীর হলো। তাহলে এখন কি করব? আমি বোরকা পরে অভ্যস্ত নই, আর আমার কোনো বোরকা নেই। তুমি পড়তে রাজি হলে বোরকার ব্যবস্থা হবে, তুমি পড়বে কিনা সেটাই প্রশ্ন। না পড়লে নেবেন না? কি সব ছেলে মানুষই প্রশ্ন, নেব না কেন? তবে প্রচুর ভিজিটর্স থাকে সেখানে, সুন্দর মেয়ে দেখলে লোকজন এমনিতেই চেয়ে থাকে। আফরিন উচ্ছ্বাস চাপতে মুখ নামালো। আরহামের চোখও তাহলে সুন্দর। ও নিশ্চয় সচেতনভাবে বলেনি, মুখ ফুসকে বলে ফেলেছে। এই লোকের মুখে থেকে প্রশংসা আশা করে না আফরিন। মৃদু স্বরে বলল, তাহলে কাল কখন যাচ্ছি? ভোরবেলা বেরোতে পারবে? তাহলে বেরিয়ে মজা পাবে, নতুবা বেলা চড়ে গেলে প্রোগ্রাম শর্টকাট করতে হবে। আমি ভোরেই উঠব। আপনি আমাকে যদি ফজরে ডেকে দেন তাহলে নামাজটাও পড়ে নিতে পারবো। শুনে আরহাম হাসি মুখে তাকালো। অবশ্যই ডেকে দেবো ইনশাআল্লাহ, তবে দেখো নামাজটা যেন হয় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। কারো মন রাখতে গিয়ে যদি নামাজ পড়ো তাহলে কিন্তু সর্বনাশ, রিয়ার গুনাহ হয়ে যাবে। রিয়া বোঝো তো? লোক দেখানো ইবাদত ভয়াবহ গোপন শিরক এটা। আফরিন মাথা নাড়ল, তারপরে হঠাৎ উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, আপনাকে সাহায্য করতে পারি। কাজ তো প্রায় শেষের দিকে। আচ্ছা এগুলো নাও, কাউন্ট করে পেন্সিল দিয়ে খাতার করে মার্কস বসিয়ে দাও। আফরিন শাড়ি সামলে এসে হাঁটু মুড়ে বসলো। আরহাম হাসল। শাড়িটা সুন্দর। আফরিন নিজের দিকে তাকিয়ে বলল, আর কিছু সুন্দর না? চুড়িগুলোও সুন্দর। আর শাড়ির রংটা দারুণ। আফরিন তাকালো। সব সুন্দর শাড়িতে? আরহাম মিটিমিটি হেসে বলল, গলার চেনটা শাড়ির সাথে মানিয়েছে বেশ। ব্যাস। আমার খিদে লেগেছে, মানে? ভাত খেয়ে আসি, তুমি মার্কস বসাও। বলে আরহাম উঠে চলে গেল। আফরিন হতাশ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। ওর খুব রাগ হচ্ছে, কার উপর কে জানে। অনেক অনেক দিন পর ফজরের নামাজ আদায় করতে পেরে আফরিনের খুব ভালো লাগছে। নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। আহা, প্রতিটা দিন যদি এভাবে শুরু হতো। 8টার দিকে আরহাম ওকে নিয়ে বেরোলো। আরিশাকে বললে ও জানালো, না ভাবি, তোমরাই যাও, আমার আগামীকাল উইকলি ছুটি আছে, পড়তে বসতে হবে। আরহাম আর দ্বিরুক্তি না করে আফরিনকে নিয়ে বেরিয়ে পড়ল। আরহাম একটা চাঁদের গাড়ি ভাড়া করলো। আফরিন তো মহা খুশি, কিন্তু পুরো গাড়িতে ওরা দুজন। আফরিনের খুশিতে দৌড়াদৌড়ি করতে ইচ্ছে হচ্ছে, তবুও ভদ্রতা করে বলল, শুধু দুজনের জন্য এত বড় গাড়িটা ভাড়া করলেন? আপনার অনেক খরচ হয়ে গেল না? তা তো হলোই, কি করব। 7 দিনের বউয়ের একটা আবদার যদি না রাখি তো সারা জীবন বউ খোঁটাও দিতে পারে। 7 দিনের বউ বলছেন কেন? তো কতদিনের? আরহাম তাকালো। জন্ম জন্মান্তরে।
আফরিন মনে মনে বলল, কিন্তু মুখে বলল, চাইলে কি 2-1 দিনের বেশি থাকতে পারি না? কি দরকার মায়া বাড়িয়ে? যে যাবেই তাকে অযথা ধরে রাখার পক্ষে আমি নই। আফরিন মুখ ফিরিয়ে নিল। ওর চোখ ভিজে উঠছে। তার মানে আরহাম ওকে নিচ থেকে থাকতে বলবে না। লোকটা অহংকারী, গোয়ার। থাকবে না আফরিন, চলেই যাবে। 7 দিন পরেই চলে যাবে। কি হলো, হঠাৎ মুড অফ হয়ে গেল কেন? বাড়ির কথা মনে পড়ছে? আফরিনের গা জ্বলে গেল আরহামের কথায়। আপনি নিজেকে খুব চালাক মনে করেন, তাই না? কিন্তু আসলে আপনি সেটা না। ঠিক, আমিও তাই মনে করি। গাড়ি ঘোরান, আমি বাড়ি চলে যাব। আরে হঠাৎ কি হলো? এত দ্রুত মুড বদলালে তো তাল ঠিক রাখা মুশকিল। চলো, বের যখন হয়েছি, আজ সারাদিন তোমাকে অর্ধেক সিলেট দেখিয়ে নিয়ে যাই। পরিকুণ্ড ঝর্ণার নাম শুনেছ কখনো? অনেকেই এটা চেনে না। মাধবকুণ্ডের ঝর্ণার থেকে মাত্র 10-12 মিনিটের পথ। বনের ভেতর অপূর্ব এই ঝর্ণাটার খোঁজ বাইরের অনেকেই জানে না। জায়গাটা খুব নিরিবিলি, পর্যটকও কম। 50 ফুট উপরে খাড়া থেকে পানির ঝর্ণা নেমে আসে। ভরা বর্ষায় দেখার মতো হয়। নিচে একটা হালকা গভীর কুয়াও আছে। চলো, ওইটাতে আগে যাই। দেখতে দেখতে ওরা মাধবকুণ্ড পৌঁছে গেল। গাড়ি ছেড়ে দিয়ে এবার শুরু হলো এবড়ো থেবড়ো পাহাড়ি পথে হাঁটা। আফরিনের মুখ লাল হয়ে গেছে। বুনো পথে হাঁটার পরিশ্রমে প্রচুর ঝোপঝাড় পেরিয়ে অনেকটা গহীন জঙ্গলের ভেতরে ঢুকে আফরিন ভাষা হারিয়ে ফেলল। ধরনের বুকে কি সৌন্দর্য, লীলাভূমি। আরহাম বাধা দেওয়ার আগেই সে পানিতে নেমে পড়ল। বাধ্য হয়ে আরহামও নামতে হলো কোমর পানিতে। চারিপাশে জনমানবের কোনো চিহ্ন নেই। আফরিন সেই স্বস্তিতে আরো ঝাঁপিয়ে পড়ল পানিতে। আরহাম কিছুটা চিন্তিত মুখে দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো ওর কাণ্ড। ভাবছে, মেয়েটা সাঁতার জানে কিনা কে জানে। এদিকে মনের আনন্দে জলকেলি করতে লাগলো আফরিন। ভয়ে ভয়ে ঝর্ণার কাছাকাছি যেতে গিয়েও দূরে পানিতে বসে রইল। প্রকৃতির নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিচ্ছে সবেগে নেমে আসছে পানির অসীময় ধারা। আরহাম ব্যাগ খুলে দেখলো আফরিন সব রকম ব্যবস্থা করে এসেছে। সে টাওয়াল বের করে আফরিনকে হাতছানি দিয়ে ডাক। আফরিন কাছে আসতেই হাত বাড়িয়ে টাওয়ালটা নিয়ে বলল, লোকজন আসার আগেই দ্রুত পাল্টে নাও। ওখানটায় আড়াল আছে, ওই দিকে যাও। ভেজা চুল ছেড়ে মুছে সেগুলো বাতাসে ছেড়ে দিয়ে আরহামের হাত ধরে এগিয়ে চলল আফরিন। পানিতে ভিজতে পারায় ওর খুব শান্তি লাগছে। 2 হাত ছড়িয়ে দিয়ে বলল আফরিন, চারিদিকে নির্জন। ইস, আমরা যদি এখানে হারিয়ে যেতাম। অনেক হয়েছে, চলো এবার। হারিয়ে যেতে এসেছে। তোমার হারাতে বাধা না থাকলেও আমার আছে। বলে আরহাম এগিয়ে চলল। হঠাৎ হাতে টান পড়ায় পিছিয়ে গেল। কি হলো, টানছো কেন? আফরিন মৃদু স্বরে শব্দে আবৃত্তি করলো, হোয়ার লিবার্টি ডুয়েলস দেয়ার ইজ মাই কান্ট্রি। আরহাম কৌতুক মাখা দৃষ্টিতে তাকালো। এতটুকুতেই এমন আবেগ আপ্লুত হলে চলবে? এখনো তো বিছানা কান্দি দেখোনি। ওটা কি অনেক সুন্দর? গেলেই দেখবে। আফরিন আরহামের বাঁ হাত ধরে প্রায় ঝুলে চলল। আরহাম একবার ধমক লাগালো, আরে আমার হাতটা কি ছিঁড়ে ফেলবে নাকি? আফরিন পাল্টা জবাব দিল, হ্যাঁ, ছিঁড়ে সাথে করে ঢাকায় নিয়ে যাব। তারপর পলিথিনে মুড়ে শোকেসে সাজিয়ে রাখবো। আরহাম কোনো উত্তর দিল না। চারদিকে তাকিয়ে দেখে শুনে হাঁটতে লাগলো। আফরিনও চুপচাপ পথ চলতে লাগলো। ওর আবার কান্না পাচ্ছে। মৃদু নাক টানা শব্দে ফিরে তাকালো আরহাম। কি হয়েছে? কিছু না। ভেজা চোখে বলল আফরিন, কাঁদছো তো? তাতে আপনার কি? আপনি আপনার মতন থাকুন। আমার কান্নায় আপনার কি যায় আসে? দেখো আফরিন, সাময়িকভাবে ভেসে যাবার মানুষ আমি না। তোমার এসব ছিচকাঁদুনিপনা ঢাকায় গেলে উড়ে যাবে। জীবনটা তো এত রঙিন নয়। বাস্তবতার কষাঘাতে তুমি টিকতে পারবে না, তখন ঠিকই আফসোস করবে। কাজেই 7 দিন তুমি তোমার মতো থেকে ঢাকায় চলে যাবে, এটাই তো ভালো। তোমাকে তোমার মায়ের হাতে বুঝিয়ে দিয়ে আসবো। তারপর আপনি আবার বিয়ে করবেন? করলে সমস্যা কি? জীবন কি কারোর জন্য থেমে থাকে? আপনি সত্যি নিষ্ঠুর পাষাণ। ঠিকই বলেছ। আর যদি এখন তোমার সাথে তাল মিলিয়ে ভাবাবেগ দেখাতাম, তো আমি হতাম লোভী মোল্লা। সুন্দর মেয়েকে নির্জনে পেয়ে আসল রূপ দেখিয়ে দিয়েছি। কত কথাই না তোমরা জানো।
আফরিন হাত মুচড়ে ছাড়িয়ে নিতে চাইলে আরহাম আরো শক্ত করে ধরল। হাত ছাড়াচ্ছ কেন? আচার খেয়ে পড়ার শখ হয়েছে খুব, তাই না? বললে পড়বো, আপনার কি? আরে তুমি কি ঝগড়া করতে এসেছো নাকি? সোজা হয়ে হাঁটো। আফরিন মুখ গোমড়া করে পথ চলতে লাগলো। তবে বিছানা কান্দি দেখার পর ওর মনটা ভালো হয়ে গেল। শিশু সুলভ আচরণ শুরু করলো। পানির ভেতরে হাত দিয়ে পাথর তুলে বলল। কয়েকটা বাসায় নিয়ে যাই। আরাম হাসছে ওর কাণ্ড দেখে। রৌদ্রের চোখ মুখ কুঁচকে বলল। আফরিন খুশি মনে কয়েকটা পাথর কুড়িয়ে ব্যাগে রাখলো। সন্ধে নামার আগ দিয়ে ওরা বাড়ি ফিরল। আফরিনের মনটা আজ ভরে আছে। এত সুন্দর সবকিছু, সে তার মন থেকে সেই সৌন্দর্য সরাতে পারছে না। আরাম ওকে নামিয়ে দিয়ে মসজিদে ছুটেছে। আফরিন গোসল সেরে ভাত খেয়ে সেই যে ঘুম দিয়েছে, ওর ঘুম ভেঙেছে পরের দিন ভোরে। আরহামেরই ঘুম ভাঙলো, চারদিকে আজান হচ্ছে। লম্বা একটা ঘুম দেওয়ায় আফরিনের খুব ফ্রেশ লাগছে নিজেকে। ফ্রেশ হয়ে নামাজ পড়ে আজ নিজেই রান্নাঘরে নাস্তা বানাতে ঢুকলো। আধা ঘন্টা পর এক বাটি সবজি, ডাবল পিজের পোচ আর 3টি রুটি নিয়ে আরহামের সামনে রাখলো। আরহাম মুচকে এসে নাস্তার প্লেট টেনে নিয়ে বলল। জাজাকাল্লাহ। তারপরে রুটি হাতে নিতে আফরিন মৃদু স্বরে বলল। রুটি গোল হতে চায় না, দেখুন না ইথিওপিয়ার ম্যাপ হয়ে গেছে। আরহামের গলায় খাবার বেঁধে গেল। হাসি রুখতে পারল না। একই সাথে বিষম খেয়ে ওর অবস্থা কাহিল। আফরিন দ্রুত পানি এনে ওর মুখের সামনে ধরল। অপর হাতে মাথায় মৃদু চাপড় দিতে লাগলো। বিরক্ত হয়ে পড়ল। এমন কি বললাম যে এভাবে হাসতে গিয়ে কাশতে হবে? আরহাম শান্ত হলে আফরিন সোজা হলো। চা নিয়ে আসি। আনো। চিনি ক চামচ? তুমি যত চামচ খাও তত চামচ। আমি তো হাফ চামচই খাই। তাহলে হাফ চামচই দাও। খেতে খেতে বলল আরহাম। আফরিন ওর দিকে একবার তাকিয়ে চা আনতে চলে গেল। আরহামকেও এখনো ঠিক বুঝে উঠতে পারছে না, কখন যে লোকটার মনে মেঘ জমে আর কখন যে সূর্য হাসে বোঝা মুশকিল। পরের দিন 2 দিন কাটলো শ্বশুর শাশুড়িকে নিয়ে। আফরিন নিজেই শ্বশুরের মাথা ধুইয়ে দিল, ঘর দোর নিজের মনের মতো করে গোছালো। আরহাম রুমের বুক শেলফের পুরোটা ঝেড়ে মুছে নতুন করে সাজালো। পুরোনো পর্দাটা সরিয়ে পাট ভাঙা নতুন পর্দা ছাড়লো দরজা জানলায়। সাফিয়া সবকিছু নীরবে দেখলেন আর মুচকে হাসলেন, কোনো মন্তব্য করলেন না। আরহাম বাড়ি ফিরে চমকে গেল। সব ঝাঁ চকচকে পরিষ্কার। সাফিয়া হাসি মুখে জানালেন, আফরিন আজ নিজে হাতে পুরো বাড়ি সাজিয়েছে। শত নিষেধ করার পরেও কথা শুনেনি। কাপড়গুলোও ও ধুয়ে মেলে দিয়েছে। আরহাম নীরবে সব দেখলো। রাত্রে শোয়ার সময় আফরিন খুশি মনে বিছানা ঝাড়ছিল, তখন আরহাম সামনে এসে দাঁড়ালো। আজ সোমবার, পরশু সকালে তুমি ঢাকা চলে যাবে, তাহলে এসব কেন করছো? আফরিনের চোখে ছায়া ঘনালো, মুখ নামিয়ে বলল। জানি না কেন করছি। আরহাম কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে উঠে যাওয়ার সময় বলল। তোমার সব গোছানো আছে তো? আফরিন কান্না চেপে বালিশে মুখ গুজল। আরহাম সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে কম্পিউটারে মন দিল। পরের দিন ভোরে নামাজ শেষে আফরিন চা বানাতে রান্নাঘরে ঢুকেছে, তখনই বেল বাজলো। আফরিন অবাক হয়ে নিজের মনেই বলে উঠল। এই সময় আবার কে এলো? দরজা খুলে আফরিন নিজের জায়গাতেই জমে গেল। ওকে সরিয়ে ওর মা আর বড় দুলাভাই ভিতরে ঢুকে বলল। তোমাকে নিতে আমরা চলে এসেছি। তোমার বড় আপার ধারণা তোমাকে না নিয়ে গেলে তুমি নাকি যাবে না, তাই আমরাই তোমাকে নিতে চলে এলাম। কোথায় বাড়ির লোক কোথায়? দরজাতে কারোর কণ্ঠ শুনে আরহাম ভেতর থেকে বেরিয়ে এলো। সালাম দিয়ে হাত মেলালো। তারপরে আফরিনের দিকে তাকালো। ওর মুখ দেখে মনে হলো কেউ একটা বোল্ডিং
কেউ বোঝে না? আফরিনকে ফেরত পাঠানোর জন্য বরং ওর উৎসাহের শেষ নেই। কেন সে বারবার আফরিনকে ঢাকায় ঠেলে দিতে চায়? এখন তো মা আর বড় দুলাভাই এসেই গেল। এখন তো না যে কোনো উপায় নেই, আফরিনকে ঢাকায় যেতেই হবে। এসব নানান কথা ভাবতে গিয়ে আফরিনের মনটা আরো খারাপ হয়ে গেল। এমন সময় আফরিনের শাশুড়ি আন্তরিকভাবে এগিয়ে এলেন। এসে আফরিনের মা আর তার বোনের জামাইকে ধরে নিয়ে ভেতরে গেলেন। আফরিনের মা আরহামের বাবার সাথে দেখা করে কুশল বিনিময় করলেন। এদিকে আফরিনের দুলাভাই আরহামের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা শুরু করলেন। আফরিন খুব ভয়ে ভয়ে আছে। আরহামের সাথে কথা বলতে গিয়ে দুলাভাই কোনো বেফাস কথা না বলে বসে। ওদিক আফরিন নিজের মাকে নিয়ে চিন্তায় আছে। কথার ফাঁকে ফাঁকে ওর শাশুড়িকে কি না বলে বসে। আফরিন মায়ের পাশে বসে আছে, তবুও ওর মনটা পড়ে আছে আরহামের কাছে। দুলাভাই যদি উল্টাপাল্টে কিছু বলে বসে আর তাতে যদি আরহাম রেগে যায়, যে গোয়ার লোক একটা চরম অস্বস্তি নিয়ে আফরিন উসখুস করছিল। সাফিয়া অতি অল্প সময়ের মধ্যে কিছু ঘরোয়া আয়োজন পাই। এই টাকায় সে তোকে খাওয়াবে না ঘরের প্রয়োজনীয় পূরণ করবে? শেষমেশ দেখবি বান্দিগিরি করতে করতে হাড় মাংস কালি কালি হয়ে যাবে। তোর শখ আহ্লাদ বলে আর কিছুই থাকবে না। আমি আর কোনো কথা শুনতে চাই না। তোর কাপড় চোপড় সব গুছিয়ে নে, কাল সকালেই আমরা রওনা দেব। পৌঁছে পরে ফোনে জানিয়ে দেব যে আমরা সম্পর্কটাকে আর রান করতে চাচ্ছি না। কি ঠিক আছে? আফরিন মায়ের কোনো কথার জবাব দিল না, এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে বসে রইল। রাত্রে আনমনে ব্যাগ গোছাচ্ছিল আফরিন। ক্লান্ত হাতে জামা কাপড় ভাঁজ করছিল সে। আরহাম কম্পিউটারে বসলেও ওর মন আজ কম্পিউটারে নেই। বারবার ঘাড় ফিরিয়ে আফরিনকে দেখছিল। কেমন নির্বাক। আরহাম একটু কেসে বলল, কাল তাহলে চলে যাচ্ছ? আফরিন ছোট করে জবাব দিল, এক মনে সে কাপড় ভাঁজ করছে। আরহাম খানিক ইতস্ত করে বলল, আমার অনুরোধ রাখতে যে তুমি এই অবস্থায় আচমকা ঘর ছেড়ে আমার সাথে বেরিয়ে এসেছ, তার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আফরিন কোনো জবাব দিল না। আরহাম ওর মুখের দিকে তাকিয়ে বলল, আমি জানি না এ কদিন তোমার হক ঠিকঠাক মতো আদায় করতে পেরেছি কিনা। ব্যাগ গোছানো শেষ করে আরহামের দিকে তাকালো আফরিন। বলল, চা খাবেন তো? আরহাম স্লান হাসল। দাও, কাল থেকে তো আর তোমার হাতের চা পাবো না, আজ খেয়ে নি। আফরিন নীরবে ব্যথিতর দৃষ্টিতে আরহামকে দেখে চা আনতে চলে গেল। রাত্রে দুজনে কারোরই ভালো করে ঘুম হলো না। আফরিন সারা রাত একরকম জেগেই কাটিয়ে দিল। ওরা সকালে রওনা দেবে বলে আরহামের মা রাত্রেই চালের আটার রুটি আর হাঁসের মাংস ভুনা তৈরি করে রাখলেন। সকালে নাস্তায় আফরিনের মা আর বড় দুলাভাই সেসব খুব তৃপ্তি করেই খেলেন। যাওয়ার সময় হলে আফরিন পোশাক বদলে প্রথম দিন যে শাড়িটা পরে এসেছিল সেটাই পরল। আফরিনের মা বাইরের ঘরে সাফিয়ার সাথে কথা বলে বিদায় নিয়েছিলেন। ওর বড় দুলাভাই স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য একটা অটো জোগাড় করতে গিয়েছেন। আফরিন মৃদু স্বরে মাকে বলল, মা, আমি আসছি 2 মিনিট বলেই দ্রুত নিজের ঘরে ফিরে এলেন। সেখানে আরহাম বসে আনমনে কম্পিউটারের কিবোর্ডে আঙুল চেপে একটি শব্দ বারবার লিখছিল আর ডিলিট করছিল। আফরিন দূর থেকে কিছুক্ষণ তাকিয়ে দেখলো স্ক্রিনে বারবার আফরিন লেখাটা আসছে আর ডিলিট হয়ে যাচ্ছে। আফরিন ভাঙা কণ্ঠে বলল, আমি যাচ্ছি। আরহাম চমকে তাকালো। যাচ্ছ? জি।
থেকেই বা কি করব? এখানে কে আছে আমার? চাপা অভিমান বুকে নিয়ে বহু কষ্টে উচ্চারণ করলো আফরিন। আরহাম ওর দিকে তাকালো। তুমি অযথাই রাগ করছো আফরিন। আমি তোমাকে আটকে রেখে কষ্ট দিতে চাইনি। আরহাম কৈফতের সুরে বলল। কিসে আমার কষ্ট সেটাই তো বুঝলেন না। চাওয়া না চাওয়া তো বহু পরের ব্যাপার। যাক, ভালো থাকুন। বলে আফরিন কান্না চেপে ঘুরে দাঁড়ালো। আরহাম ওর দিকে তাকিয়ে রইল। আফরিন গেট পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো, তারপরে চোখ ভর্তি পানি নিয়ে ঘুরে দাঁড়ালো। ওর হাতে গেটের পাশের সোফাটায় রাখা সেই কুসুমটা। হঠাৎ আফরিন ঠোঁট ফুলিয়ে প্রচন্ড অভিমানে প্রবল বেগে সেটা আরহামের দিকে ছুঁড়ে মারলে আরহাম সেটা সাথে সাথেই লুফে নিল। আরহাম বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে। আফরিন ডান হাতে চোখ মুছে ঘুরে দাঁড়ালো। ওর সামনেই সুইচ বোর্ডের একটা হোল্ডারের কোণটা ভাঙা থাকায় তাতে চওড়া রেড টেপ দিয়ে আটকে রাখা আছে। হঠাৎ আফরিন টেপটা টান মেরে তুলে হাতটা ওর তর্জনী আর মধ্যমার্গে ভি আকৃতির করে আঙ্গুল দুটো সোজা সুইচ বোর্ডের হোল্ডারে ঢুকিয়ে দিল। আরহাম প্রবল বিস্ময়ে আফরিন বলে বিকট চিৎকার দিয়ে ছুটে এলো, আর একই সাথে বিকট শব্দে পুরো বাড়ির বৈদ্যুতিক ব্লাস্ট করলো এবং গোটা বাড়ির ইলেকট্রিসিটি ফেল করলো। ওইদিকে আফরিন 220 ভোল্টেজের প্রবল ধাক্কায় কয়েক হাত দূরে ছিটকে পড়ে জ্ঞান হারালো। আরহামের বিকট চিৎকারে সবাই ছুটে এলো। আফরিনের দুলাভাই ততক্ষণে অটো নিয়ে ফিরে এসেছে। সবাই ঘরে ঢুকে দেখে আরহাম পাগলের মতো আফরিনের নেওয়াতে শরীরটাকে পাচাকোলা করে কোলে তুলে নিয়ে ছুটে বাইরে বেরোচ্ছে। অটো ড্রাইভারকে ডেকে সে দ্রুত আফরিনকে নিয়ে গাড়ির পেছনে বসে ড্রাইভারকে দ্রুত হসপিটালে চালাতে নির্দেশ দিল। এরই মধ্যে আফরিন গাড়িতেই বমি করে দিল। আরহামের চোখ দুটো বেয়ে অনবরত পানি ঝরছে। সে আফরিনকে আঁকড়ে ধরে পাগলের প্রলাপ বকার মতো ড্রাইভারকে দ্রুত চালাতে বলছে, আবার একই সাথে আফরিনকে সান্ত্বনা দিচ্ছে। একসময় হসপিটালে গাড়ি পৌঁছালো। আরহাম নিজে আফরিনকে কোলে করে ইমার্জেন্সিতে ঢোকালো। আরহামের এলোপাথারি চিৎকার, ডাক্তার নার্স ছুটে আসলেন। তার কিছুক্ষণের মধ্যেই আফরিনের মা, বড় বোন, জামাই আর আরিশা এসে পৌঁছালো। ওদের সবার চোখেই উদ্বেগ আর পানি। টান টান উত্তেজনায় প্রায় আধা ঘন্টা পর একজন ডক্টর এসে আরহামের কাঁধে চাপড় মেরে মারল। নাও শি ইজ কোয়াইট ওকে। একেবারে জাস্ট টাইমে পেশেন্টকে এনেছেন, নইলে কি যে হতো আল্লাহ জানেন। আমি কি ওর সাথে দেখা করতে পারবো? আপনি পেশেন্টের কি হন? আরহাম সবার দিকে একবার তাকিয়ে তারপরে বলল, আমি ওর স্বামী। আচ্ছা ঠিক আছে, আপাতত শুধু আপনি যান, বাকিরা রুগীকে বেডে না দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যান, আপনি ভেতরে যেতে পারেন। আরহাম পর্দা সরিয়ে রুমে ঢুকলো। আফরিন নেতিয়ে পড়ে আছে। এতটুকু সময়ের মধ্যে ওর চেহারা কেমন কালছিটা পড়ে গেছে। আরহামের বুকটা হু হু করে উঠল। ও বেডের পাশে রাখা চেয়ারটায় বসে আফরিনের হাতটা নিজের দু হাতে তুলে নিয়ে বলল, এরকম কেন করলে তুমি? আফরিনের চোখের পানি বালিশে গড়িয়ে পড়ল। আরহাম হাত বাড়িয়ে তা মুছে দিয়ে বলল, কাঁদছো কেন? আমার উপর রাগ করে আমাকে এত বড় শাস্তি দিতে চেয়েছিলে? ফিসফিসে বলল আফরিন। শাস্তি কই, মুক্তি দিতে চেয়েছিলাম আপনাকে। আমার উপর অবিচার করেছো তুমি। আজ যদি তোমার কিছু হয়ে যেত, কি নিয়ে বাঁচতাম আমি? তাহলে আমাকে ফেরত পাঠিয়ে দিচ্ছিলেন কেন? আমি শেষ মুহূর্ত পর্যন্ত আপনার ডাকের অপেক্ষা করছি, অথচ আপনি। আরহাম আফরিনের হাত নিজের দু হাতে চেপে ধরে তাতে চুমু খেয়ে বলল, তুমি এমনটা করবে আমি ভাবতেও পারিনি। দোষী বনারও একটা লিমিট থাকে। তুমি যেটা করতে যাচ্ছিলে সেটা হতো আত্মহত্যা। কত বড় গুনাহ করতে চাচ্ছিলে তুমি। দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যেত। আফরিন দীর্ঘশ্বাস ফেলে চোখ মুছল। কয়েক ঘন্টা পরে আফরিনকে ডিসচার্জ করে দেওয়া হলো। যদিও আফরিন হাঁটতে পারছে, তবুও আরহাম ওকে হাঁটতে না দিয়ে কোলে তুলে নিল। সেভাবে গাড়িতে আনলো। বাড়ি ফিরে এলো। সাফিয়া দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। আরহামের বাবা উদ্বিগ হয়ে কাঁদছিলেন। আফরিনকে সুস্থ দেখে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আফরিনের মা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, যা ভয় পেয়ে দিয়েছিলি, এটা তোর ঘর, তোর সংসার,
তুই যেতে না চাইলে আমি তোকে কেন জোর করব? তাই বলে এমন করতে আছে? রাতের ট্রেনে ইরিনের জামাইকে নিয়ে আমি আজ ঢাকা ফিরে যাচ্ছি। যেদিন তোর সময় সুযোগ হবে সেদিন জামাইকে নিয়ে বাড়ি যেয়ে কয়েকদিন থেকে আসবি, কেমন? আফরিন মৃদু হাসল। সবার বিদায় হয়ে গেলে আফরিনকে এক গ্লাস হালকা গরম দুধ জোর করে খাইয়ে দিলেন সাফিয়া। তারপরে আফরিনের কপালে চুমু খেয়ে তিনি ওকে শুতে বলে গ্লাস নিয়ে চলে গেলেন। এমন সময় আরহাম এসে আফরিনের পাশে বসলো, মাথায় হাত রেখে বলল, কেমন আছো এখন? জি ভালো। সত্যি করে বলো তো, এই কাজটা কেন করলে? আমার উপর রাগ করে? আফরিন জবাব না দিয়ে মুখ নামালো। আরহাম শান্ত স্বরে বলল, দেখো আফরিন, ডিভোর্স কথাটা তোমার মুখ দিয়েই প্রথম বেরিয়েছিল। আমি তো কেবল চেয়েছি যে তুমি নিজেই নিজের ব্যাপারে সিদ্ধান্ত নাও, কারণ হঠাৎ আসা আবেগে মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে পরে সেটা নিয়ে আফসোস করে। আমি চাইনি তুমিও সেটাই করো। তাৎক্ষণিক আবেগে তুমি আজ হয়তো রাজি হয়ে গেলে, দুদিন পর বাস্তবতার কষাঘাতে যদি তোমার মনে হয় তুমি এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করো, তখন তোমার কষ্টে আমি নিজে কষ্ট পাবো। সে কারণেই আমি নিরপেক্ষ অবস্থানে থেকে তোমাকে স্বাধীনভাবে মতামত গ্রহণের সুযোগ দিয়েছি। কিন্তু তুমি এটা হঠাৎ করে কি করে বসলে? কোনো জবাব দিল না এ কথার। আরহাম ভারী স্বরে বলল, আজকে আমাকে কথা দাও যে আর কখনো এ ধরনের ছেলে মানুষই করবে না। নেভার এভার। এ বলে আরহাম নিজের হাত বাড়িয়ে দিল আফরিনের সেই হাত আঁকড়ে ধরে বলল, আমাকে নিজের কাছ থেকে এভাবে আর কখনো দূরে সরিয়ে দিবেন না তো? কখনোই না, ইনশাআল্লাহ। তাহলে আমাকে একবারও জড়িয়ে ধরছেন না যে? আরহাম মুচকি এসে আফরিনের নাকে আলতো টোকা দিয়ে বলল, আমি এখনো তোমার মোহরানা পরিশোধ করিনি। মোহরানা শোধ না করলে বুঝি স্ত্রীকে স্পর্শ করা যায় না? এটা ঠিক হালাল হয় না। মোহরানা আল্লাহ তাআলার আদেশ। এটা স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দেয়া উপহার। আমাদের মধ্যে যেসব প্রচলিত নিয়ম রয়েছে তার সবগুলোই বানোয়াট। বাসররাতে স্ত্রীর কাছে থেকে ক্ষমা চেয়ে নেয়া, স্বামী মারা গেলে তার লাশের সামনে স্ত্রীকে দিয়ে ক্ষমা করে দেয়া, এসবই স্ত্রীর মোহরানা মেরে দেওয়ার ফিকির। এভাবে মোহরানা মাফ হয় না। আচ্ছা বলো তো, কোন স্ত্রীটা আছে যে এই দুই পরিস্থিতিতে বলবে না যে আমি মাফ করব না? সে তো চক্ষু লজ্জা থেকেই মাফ করতে বাধ্য। আফরিন হাসল। আমারটা আমি মাফ করে দিলাম স্বেচ্ছায়, সজ্ঞানে। আরহাম ভুরু কুঁচকে বলল, আমি তো মাফ করতে বলিনি, দু একদিনের মধ্যেই সম্পূর্ণ উসুল করে দেবো ইনশাআল্লাহ। একবার একটা লেকচারে শুনেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা জামানা আসবে যখন আমার উম্মত তার স্ত্রীর সাথে জেনা করবে। কথাটা খুব মনে লেগেছিল। কতটা ভয়ঙ্কর! যেখানে স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো পর্দা আল্লাহ তাআলা রাখেননি, সেখানেও জেনা করার কথা আসে কিভাবে? এটা দুভাবে হতে পারে। মোহরানা না দিয়ে স্ত্রীকে নিজের জন্য হালাল করে নেয়া, আবার অনেক স্বামী স্ত্রী আছেন কথায় কথায় তোমার সাথে থাকবো না, আমাকে ডিভোর্স দাও, তোমাকে ডিভোর্স দিলাম, তোমাকে ছেড়ে দেব, আজ থেকে তোমার ভাত খাবো না, এই টাইপের ভয়াবহ কথাগুলো উচ্চারণের মাধ্যমে তালাক কার্যকর করে ফেলে। অথচ কোনো রকম তওবা কাফফারা ছাড়াই তারা দিব্যি সংসার করে সন্তান জন্ম দেয়। এগুলো জেনার পর্যায়ে ভুক্ত। আমি চাই তুমি তালাকের মর্ম বোঝো। এটা মুখ দিয়ে একবার বেরোলে শয়তান তার পেছনে পড়ে যায়। তালাক করিয়েই তবে সে দম নেয়, ওই দাম্পত্যের বরকত নষ্ট হয়ে যায়। আফরিন লজ্জিত স্বরে বলল, তবা করলাম, জীবনে আর কোনোদিন এমন কথা মুখে আনবো না। আসলে আমি বুঝতে পারিনি কিসে আমার ভালো লাগা। এখন বুঝতে পারছো তো? আফরিন আরহামের বুকে মাথা রেখে বলল, খুব পারছি। আচ্ছা, আপনার কাছে যেতে তো আমার আর কিছু লাগবে না, তাই না? আরহাম হাহা হেসে ওর মাথাটা নিজের বুকে চেপে ধরল। আফরিন কেঁদে ফেলল। আপনি আমাকে না ছুঁয়েও আমাকে আপনার প্রেমের ফাঁদে ফেলেছেন। আমার ভালোবাসাকে ফাঁদ বলছো? তা নয়তো কি, আমি পুরো বেকায়দায় ফেসে গেছি, জাল চিরে বেরোতে পারছি না। জাল ছিঁড়তে চাও? না, একদম না। বলে আঁকড়ে ধরল। আরহাম মৃদু স্বরে বলল, আমি তোমাকে ছুঁইনি, কথাটা পুরোপুরি সত্য না। গত 7 দিন আমার মন দিয়ে তোমার মন ছুঁয়েছি বারবার। আফরিন হেসে বলল। কই, টের পাইনি তো। আরহাম ওর দিকে তাকিয়ে হেসে ফেলল। তারপরে ওর গায়ে চাদরটা টেনে দিয়ে বলল, এখন একটু বিশ্রাম নাও। বলে আরহাম উঠতে গেলে ওর হাত চেপে ধরল আফরিন। আপনি কোথায় যাচ্ছেন? একটু কাজ আছে। দীর্ঘশ্বাস ফেলে আরহামের হাত ছেড়ে দিয়ে
শুয়ে পড়ল আফরিন। আফরিনের মা যাওয়ার সময় মেয়ের কপালে চুমু খেয়ে বলল, জামাই বলল সামনের সপ্তাহের পরের সপ্তাহেই নাকি ও ওয়ালিমাকে ফেলবে, তখন তোর আপাকে সহ নিয়ে আমরা চলে আসব। এখন যাই। আফরিন মাথা নাড়ল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর বাবা ওদের ভালো করে চিনেছিলেন বলেই পাগল হয়ে তোকে এখানে বিয়ে দিয়েছিলেন। ওদের মতো মানুষ হয় না। সোনার সংসার পেয়েছিস রে মা, এর যত্ন করিস, কখনো আবেগ দিয়ে সিদ্ধান্ত নিবি না, বুদ্ধিও খাটাবি। আফরিন অবাক হয়ে মায়ের দিকে তাকালো। মা আজ কত অন্যরকম করে কথা বলছেন। আজ তার কথার আন্তরিকতার ছোঁয়া। মা চলে যাওয়ার পর রাত্রে খাওয়া দাওয়া শেষে আফরিন শ্বশুর শাশুড়ির সাথে বসে গল্প করছিল। তখন আরহাম এসে আফরিনকে ডাকলো। আফরিন নিজের রুমে এসে ঢুকতেই ওর চোখ ছানা বড়া হয়ে গেল। অসংখ্য ফুলের সমাহার। আরহাম রুমটাকে এরই মধ্যে ফুল বাগান বানিয়ে ফেলেছে। বিছানায় প্রচুর গোলাপের পাপড়ির কারণে চাদর দেখা যাচ্ছে না। পেছন থেকে দরজা লক করার শব্দে আফরিন ফিরে তাকালো। আরহাম মিটিমিটি হাসছে। তারপরে জিজ্ঞেস বলল, কেমন হয়েছে? অসাধারণ। আরহাম পকেট থেকে একটা খাম বের করে আফরিনের হাতে দিল। আফরিন অবাক হয়ে বলল, এটা কি? তোমার মোহরানা, পুরোটা উসুল। আফরিন লজ্জায় আরক্ত হলো। খামটা রাখার জন্য পা বাড়াতে চাইলে আরহাম চট করে ওকে কোলে তুলে নিল। হাঁটতে হবে না, টমটম গাড়িটা তো আমাদের খেদমতেই সারাক্ষণ হাজির। আফরিন হেসে মুখ লুকালো। পর্দা সরাতেই দেখলো আকাশটা মেঘলা হয়ে আছে। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। রোদ যেন আজ বৃষ্টির সাথে লুকোচুরি খেলছে। বৃষ্টি এসে বারবার রোদটাকে স্নান করিয়ে দিচ্ছে। বর্ষা স্নান একটি দিন শুরু হলো। আফরিন আরহামকে ডেকে বলল, এই দেখুন না, কি চমৎকার বৃষ্টি স্নাত রোদ্দুর। আরহাম আফরিনের হাতটা টেনে নিয়ে বলল, আমার আছে এক আকাশ মেঘ, সেই মেঘেই ডুব দিতে বেশি ভালো লাগছে। রোদ বৃষ্টিকে ওদের মতো ছেড়ে দাও। আফরিন পর্দা ছেড়ে দিল। বাইরে বৃষ্টি এসে রোদকে আবার স্নান করিয়ে দিল।